Bismillahirrahmanirrahim. So let's start our today's class. আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের ফার্স্ট ফেজেই আছি। আজকে আমাদের ফোর্থ ক্লাস। ফেজটা বলেছিলাম, তো ঈদের মাঝখানে বেশ বন্ধ গেছে আমাদের। আজকে আমরা যেটা শিখবো, আমরা স্পিডে কথা বলতে হবে অনেক, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে স্টুডেন্টরা সবসময় ইংলিশটাকে স্পিডে কথা বলতে পারাটা মনে করে যে তার ফ্লুয়েন্সি, বা ফ্লুয়েন্সি বলতে আমরা আসলে কি বুঝি সেটা বুঝে নিব। ইংলিশটাকে কিভাবে বলতে হয়, কিভাবে বললে আপনার ইংলিশটা আরো বেটার হবে সেই বিষয়টা। মূলত ইংলিশটাকে আমরা যে ওয়ার্ডটা চাঙ্ক করে কথা বলা, হ্যাঁ, কন্টেন্ট ওয়ার্ডগুলো, যে মিনিংগুলো, এগুলোকে স্ট্রেস দিয়ে এগুলো লাউড হবে। এগুলোর আবার কিছু, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটাই এরকম, প্রত্যেকটা শব্দেই বাংলা একই রকম সময় পায়। আমি ভাত খাই, প্রত্যেকটা শব্দে শব্দে সময় আলাদাভাবে, যেরকম ভাবে স্ট্রেস দেয়া আলাদাভাবে দেয়া থাকে, কিন্তু ইংলিশের ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এরকম না। তাহলে প্রথমত আমরা আগে দেখি, আর প্রথমত আমাদের মধ্যে যে রাস্ট পড়ে গেছে, একটু রাস্টি হয়ে গেছে, ব্রেইন প্র্যাকটিস না করার কারণে একটু মরিচা হয়ে গেছে, সেটা আমরা একটু রিভিউ করব কি কি পড়লাম এতদিন। এরপরে আমরা ফ্লুয়েন্সি বিষয়টা আসলে কি, ফাস্ট বলবো নাকি আমরা রিদমে বলবো, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা। আজকে খুব ভারী পড়ালেখা না, যেহেতু বন্ধের পরে একটু, কিন্তু আপনাদের প্রতিটা ক্লাসই প্র্যাকটিস করতে হবে। আমি যে কিছু জিনিস অ্যারেঞ্জ করে রেখেছি, যেগুলো আপনারা আবার যখন ক্লাসটাকে রিপিট করবেন তখন সেগুলো আপনারা নিজে প্রত্যেকে প্র্যাকটিস করবেন, আউট লাউড প্র্যাকটিস করবেন। সো যে বিষয়টা আমাদের আমার আজকে ক্লাসের ফোকাস থাকবে, যে ইরাডিকেটিং যে শব্দটা বলেছি, এটাকে মানে সরিয়ে ফেলা বা তুলে ফেলা বা মিটিয়ে দেয়া। ইরাডিকেট মানে হচ্ছে একদম মূল থেকে, শিকড় থেকে তুলে ফেলা। ইরাডিকেটিং দ্য স্পিড মিথ, যে মিথটা আমাদের মাথায় আছে, হ্যাঁ, স্পিডের ব্যাপারে। আইডেন্টিফাইং লজিক্যাল থট গ্রুপস, যখন আমি একটা কথা বলি, সেন্টেন্স বলি, সেখানে যে থটস, চিন্তা, কন্টেন্ট, মিনিং, এইটাকে একটা আলাদাভাবে গ্রুপ করে 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 কথা বলার। মাস্টারিং সেন্টেন্স স্ট্রেস, সেন্টেন্স আমরা কোথায় স্ট্রেস দিব সেটা। আর হচ্ছে আমাদের সিনথেসাইজিং প্রিভিয়াস ফ্লুয়েন্সি লস। আমরা কিন্তু তিনটা ক্লাসে ফ্লুয়েন্সি নিয়ে বেশ কিছু আলোচনা, কথা বলেছি, আপনাদের টাং টুইস্টার প্র্যাকটিস করিয়েছি। বিভিন্নভাবে আমরা ক্রনোলজিক্যালি এগিয়েছি, এক একটা করে সিঁড়ি আমরা ধাপে ধাপে উঠার চেষ্টা করেছি। আজকেও আরেকটা নতুন ধাপে আমরা উঠবো, একেবারেই যে মানে সামনের দিকে যাবো না তেমন না, তবে খুব লোডেড না। শিফট স্টুডেন্টস ফ্রম আ স্পিড ফোকাসড মাইন্ডসেট টু আ রিদম ফোকাসড, এটাতে আমি চাই আপনারা সবাই রিদমে ফোকাস করে এই মাইন্ডসেটটা আপনারা ডেভেলপ করেন। ইউজিং লজিক্যাল ওয়ার্ড গ্রুপিং, যেটাকে আমরা চাঙ্ক বলতেছি, চাঙ্ক আমরা বলি না, ছোট ছোট টুকরা টুকরা করে আমরা যেভাবে বড় একটা, মনে করেন খাবারের আয়োজন আছে বা গোশতের বড় এক, ধরেন 8 কেজি 8 কিলো 10 কিলো, আমরা একটা, তারপর ওটাকে কি করি, টুকরা করে চাং করে, এই যে আপনার কোরবানির সময় যে কাজটা করেছি, ছোট ছোট টুকরা করা, একেবারে পিস করা না, প্রথমে ছোট ছোট টুকরা করে চাং চাং করে তারপরে সেটাকে আলাদা করা। সো সেইটাকে বলছে গ্রুপিং করা। টু অ্যাচিভ ন্যাচারাল ফ্লুয়েন্সি, আপনি যদি ন্যাচারালি ফ্লুয়েন্সিটা অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে এই চাঙ্কিং প্রসেসটা আপনাকে ডেভেলপ করতে হবে। চলে, সো আমাদের যে রাস্ট পড়ে গেছে যেটা বলছিলাম, এটাকে অ্যাকনলেজ করতে হবে, আমাকেও বুঝতে হবে, আপনাদেরও এটা অ্যাকনলেজ করতে হবে। অ্যাকনলেজিং দ্য কগনিটিভ রাস্ট ফ্রম দি ঈদ ভ্যাকেশন, আপনারা ছুটিতে গিয়েছেন বিভিন্নভাবে, কেউ শারীরিকভাবে অসুস্থ ছিলেন, পরিবারকে সময় দিতে হয়েছে, বিভিন্ন রকম ব্যস্ততা আপনারা কাটিয়েছেন। তো আপনাদের এই যে পড়ালেখার প্রসেসের মধ্যে থাকতে থাকতে হঠাৎ করে একটা গ্যাপ হয়ে যায়, এটা একটা রাস্ট, একটা মরিচা পড়ে গেছে। রিভিউইং ফাউন্ডেশনাল ল, সো নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড, যেন আমরা যারাই আজকে ক্লাসে আছি বা সামনে যাব, কেউ যেন পিছনে পড়ে না যায় আবার, হ্যাঁ, যে ক্লাসে গিয়ে গেল, আমি এখনো স্টার্ট করতে পারলাম না, এরকমটা যারা আছেন
তাদেরকেও যেন আমরা পিছনে ফেলে না দেই, পিছনে পড়ে না যায়, সেজন্য আজকে ক্লাসটা তাদেরকেও অ্যাকোমোডেট করার চেষ্টা করি। And redefining what it actually means to sound fluent. So, everyone, welcome back from the Eid ul-Adha holidays. It is likely that over the last week, your brains have been entirely immersed in Bengali family festives, different activities. কেউ লিচু বাগানে গেছেন, আম বাগানে আম খেয়েছেন আমাদের ছাড়াই। সো এইরকম ভাবে আপনাদের ইয়েটা চলে গেছে। তারপরেও অনেকেই আবার কাজও করেছেন, এমন না যে লিচু বাগানে গিয়ে শুধু লিচুই খেয়েছেন, কাজও করতে দেখেছি। ভালো। সো ইউ মাইট ফিল লাইক ইউ হ্যাভ ফরগটেন এভরিথিং উই লার্ন। ক্লাসে কি করেছিলাম, স্পোকেন ক্লাসে আমরা কি কি পড়ছিলাম, মোটামুটি মনে নাই আপনাদের। হ্যাঁ, আবার রিভিউ করে দেখতে হবে। তো আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিব আজকে। Your tongue might feel heavy, খাওয়া দাওয়া অনেক হয়েছে আর এদিকে পড়ালেখা কম হয়েছে, এই জন্য একটু জিহ্বায় জড়তাও চলে আসছে। And that old fear of speaking might be knocking on the door. যে ভয়টা ছিল সেটাও আবার ফিরে এসেছে আপনাদের। ইংলিশ না বলতে পারার যে একটা সাহস একটু তৈরি হয়েছিল সেটাও হারিয়ে গেছে। So the brain might feel a bit rusty, মরিচা পড়ে গেছে একটু। That is completely normal. I accept that. Today we are going to use that rusty feeling to our advantage. You do not need to rush to catch up. খুব মানে প্যানিক হওয়া লাগবে না, মেন্টালি আপসেট হওয়া লাগবে না যে আমি পিছায় পড়লাম, এটা ভাববেনই না। যতটুকু সামনে আছে সামনেরটুকু, পিছনে কখনো ফিরে তাকাবেন না। বর্তমানে যেটুকু সময় আপনি ম্যাক্সিমাম আপনার বেস্ট দিতে পারেন সেটাই চেষ্টা করে যাবেন, দেখবেন অনেক কিছু হয়ে গেছে। অতীত নিয়ে চিন্তা করলে আর ভবিষ্যৎ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হয়ে থাকলে আপনার কাজের কাজ হবে না, বর্তমানটা নষ্ট হবে। তো এই দুটো জিনিস করবেন না। অতীত নিয়েও বেশি বদার করবেন না, অতীতকে আপনি বদলাতে পারবেন না। আর খুব বেশি অ্যাংজাইটিরও দরকার নাই ভবিষ্যৎ নিয়ে কি হবে কি হবে। যা সময় পাচ্ছেন এটা করেন, দেখবেন অনেক কিছু হয়ে যাবে। সো রাশ করার দরকার, কোনো কিছুতে রাশ, কোনো কিছুতে জোর করা, এটা আসলে আলটিমেটলি কোনো কাজে দিবে না। Today is about rhythm, not speed. আজকে আমরা রিদম নিয়ে কাজ করব, রিদম শিখব। স্পিডের ব্যাপারটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব। স্পিডে দ্রুত বলতে হবে এমন কিছু না, এটা আসলে কি বোঝায় সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে মিসকনসেপশনটা কি, আমি আপনাদের যেটা বলছি এতক্ষণ ধরে, মিসকনসেপশনটা হচ্ছে আমরা জন্মগতভাবে স্কুল কলেজ থেকেই আমরা এটা একটা ইকুয়েশন করি যে ফ্লুয়েন্সিটা হচ্ছে স্পিডে কথা বলা। যেমন মনে করি আমরা নেটিভ স্পিকারদের যখন শুনি, হলিউডে মুভি দেখি, বিভিন্ন রকমের শুনি কথা বলতে, টেড টকে, আমরা এটা অনুমান করে নেই টু বি আ গুড ইংলিশ স্পিকার দে মাস্ট টক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আগে আমরা ফাস্ট কথা বলার ব্যাপারটা চিন্তা করি। তো এখানে আমরা কম্পিটেন্স মানে হচ্ছে দক্ষতা। একটা কোনো জিনিসে পারদর্শিতা, দক্ষতা অর্জন না করে শুধু আপনি স্পিডটাকে মনে করছেন ওটার আলটিমেট অ্যাচিভমেন্ট, এটাই জায়গাটা। কেন আপনার স্পিড অটোমেটিক্যালি আপনি জেনারেট করতে পারবেন, মানে ফ্লুয়েন্সি আপনার চলে আসবে অটোমেটিক্যালি আপনি যদি কম্পিটেন্স লেভেলটাকে ডেভেলপ, ইমপ্রুভ করতে পারেন। কম্পিটেন্স মানে আপনার দক্ষতার লেভেল, যে কথাগুলো বলা হচ্ছে, আপনার গ্রামার প্র্যাকটিসের কথা বলা হচ্ছে রেগুলারলি, যদি অ্যাটলিস্ট দুটো করে ইউনিট করেন, যাদের দুটো খুব সহসাই হয়ে যাচ্ছে তারা এটাকে চেষ্টা করেন 3টা 4টা 5টা করে ডেইলি যদি আপনি ইউনিট করেন, তাহলে দেখবেন আপনি বইটা যদি কয়েকবার রিপিট করতে পারেন, হ্যাঁ সবগুলো তো শেষ করতেই হবে, ম্যান্ডেটরি, রিপিট করতে পারলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। হ্যাঁ, সো এতদিনে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, থাকলে সেটাকে ফিক্স করে ফেলবেন। আর আমাদের ল্যাঙ্গুয়েজ এবং স্ট্রাকচার নিয়েও আমাদের বোঝাপড়াটা বাড়তে থাকার কথা। তো সেটা এবং ভুলগুলো আপনার চোখে ধরা পড়বে। সো সেই বিষয়গুলো যেন হতে থাকে যে আমার এটা ভুল হচ্ছে, ভুল হওয়াটা খুবই নর্মাল, কারণ আপনি এতদিন ধরে ভুলের মধ্যে ছিলেন, এখন ভুলটাকে সংশোধন করবেন, তাই বলে ভুল কখনোই করবেন না, এটা হবে না। আপনার প্রথম 3-4 সপ্তাহ পর্যন্ত দেখবেন ভুলের মধ্যেই আপনি যেটা শিখেছেন, বুঝলেন যে এটাই হয়, তারপরে ভুল করবেন, এটা কিন্তু নর্মাল, এটা অ্যাবনর্মাল কিছু না। হ্যাঁ, যেটা বলছিলাম 6 সপ্তাহ পরে এই ভুলটা থাকার কথা না, যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন। 6 সপ্তাহ মানে হচ্ছে আপনার 1.5 মাস। কোনো হ্যাবিটকে এস্টাবলিশ করার জন্য আমাদের সাইকোলজিক্যালি এবং মেডিকেল সায়েন্স বলেন, সব কিছুর দিক দিয়ে এটা লাগে সময় 6 সপ্তাহ।
বুঝতে পেরেছেন? এই জন্য 40 দিনের এবাদত টানা করার কথা বলা হয়েছে। 40 সংখ্যাটা খুবই একটা ভাইটাল একটা টার্ম, হ্যাঁ, ভাইটাল একটা সংখ্যা। সো 6 সপ্তাহ, 42 দিন, 1.5 মাস যেটাই বলেন, 40 দিন, এইটা সময় লাগে আপনার একটা জায়গায় নতুন ডাইমেনশনে পৌঁছানোর জন্য। তো খুব রাশ করবেন না, খুব দুঃখী হবেন না, ডিমোটিভেটেড হবেন না, আপসেট হবেন না। চেষ্টা করে যান, চেষ্টা করলে সেটার অবশ্যই রিওয়ার্ড আছে। তো আমরা যেটা চেষ্টা করব আজকে, many of you think you need to talk fast to prove you are fluent. আপনাদের অনেকেই মনে করেন যে আপনি ফ্লুয়েন্ট, এটা অনেক দ্রুত কথা বলার একটা টেন্ডেন্সি দেখা যায়, আপনাদের মধ্যেও দেখা যায়। After today's class, you are going to get the proof that talking fast is actually the enemy of fluency. রিয়েলিটিটা কি আসলে ফ্লুয়েন্সি? নেটিভ স্পিকার্স ডু নট স্পিক ফাস্ট, তারা কিন্তু ফাস্ট কথা বলে না। তারা কি করে? দে অনলি স্পিক র্যাপিডলি ওয়েন এক্সাইটেড অর অ্যাংরি। হ্যাঁ, যখন মনে করেন আপনি বাংলায় বলেন, ধরেন যে রেগে গেছেন বা খুবই কিছু এক্সাইটেড হয়ে গেছেন, তখন যেভাবে আপনার আসবে, মানে নিঃশ্বাস কম নিয়ে কথা বলছেন, সেটা কিন্তু ফাস্ট বলা না। এই নর্মাল কনভারসেশন দে ইউজ রিদম, দে স্পিক ইন অর্গানাইজড ব্লকস অফ মিনিং, ব্লক ব্লক করে করে কথা বলে। ট্রু ফ্লুয়েন্সি ইজ দি এবিলিটি টু গ্রুপ ওয়ার্ডস লজিক্যালি, pause confidently, and stress the most important information. বুঝতে পেরেছেন? সো এই যে ব্যাপারগুলো, আপনার আপনার কতগুলো অস্ত্র আছে আপনি কথা বলার সময়, আপনাকে পজ দেওয়াটাও, এটাও কিন্তু আপনাকে একটা আর্ট। আপনি লজিক্যাল ওয়ার্ড বা কন্টেন্ট ওয়ার্ডগুলোকে আপনি আলাদা করে কথা করছেন, সেপারেট করতে পারছেন এবং স্ট্রেস দিচ্ছেন, আবার ইন্টোনেশন আপনার কাছে আছে। সো এই ব্যাপারগুলো দিয়ে আপনি খুব ভালো বক্তা হতে পারেন, আপনার কথা বলাটা সুন্দর হয়ে যাবে, সুন্দর লাগবে শুনতে। একই মনোটনে যদি কথা বলেন, একটা খুব স্পিডে কথা বলেন, এক টোনে কথা বলেন, এটা আপনার যে লিসেনার সে বোর হয়ে যাবে। সো স্পিডের ডেঞ্জারটা কি? ধরেন আপনি বাইক চালাচ্ছেন, যত বেশি স্পিড আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট করার চান্সটাও তত বেশি। সো প্রনাউন্সিয়েশন কলাপস করে যখন স্পিডে কথা বলতে যাবেন, খুব খুব আপনি সাউন্ডগুলোর ফিচারগুলোকে দেখাতে পারবেন না। পসিবল আপনি এটাকে আরো যদি দ্রুত বলে ফেলেন, তখন এটা যে ক্লোসিভ সাউন্ড, এটা সাউন্ড, এগুলোকে খুব ক্ল্যারিটি, মানে ক্লিয়ার ভাবে শুনতে পারা, যখন আপনার কথা বলার প্রত্যেকটা শব্দ খুব ক্লিয়ারলি কেউ শুনবে, তখন দেখবেন সে আপনার কথার মধ্যে খুব বেশি ইনভলভ, এঙ্গেজ হয়ে যাবে। হ্যাঁ, একেবারে আপনি মন্ত্রমুগ্ধের মতো যদি কোনো স্পিকার হয় এবং শ্রোতা যদি তাকে শুনতেই থাকে, তখন সেই বলাটা বেশ, মানে আবেদন একটা রেখে দেয়, তাই না? সেটা, সেই কমিউনিকেশনটা খুব বেশি ইফেক্টিভ হয়। সো ট্রাই টু বি অ্যান ইফেক্টিভ প্রেজেন্টার অর স্পিকার অফ ইংলিশ। আরো দ্রুত বললে যেটা হয়, গ্রামারের এররটাও আমাদের বাড়তে থাকে। When you force your mouth to move at 100 miles per hour, your brain cannot process the grammar in time. এরপরে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস, অনেক সময় ইজ, আর, এগুলো আপনার একেবারে একটা এলোমেলো অবস্থা হয়ে যায়। ব্রেইন এত মানে আপনি যদি খুব ফাস্ট বলেন, আপনার স্কিল এবং কম্পিটেন্স লেভেল ডেভেলপ না করে বলতে যান, তখন ওই ব্রেইন প্রসেস করতে পারে না। কারণ আপনার তো এখন শুরুর দিকে ব্রেইন প্রসেস করতে সময় নিচ্ছে গ্রামারটা, আর আপনি এদিকে দ্রুত বলার চেষ্টা করতেছেন, তাহলে প্রসেস করা ছাড়া ওটা রেডি প্রোডাক্ট হলো না। বুঝতে পেরেছেন? রান্না ঠিকভাবে রান্না না হয়েই আপনার কোনো ধরনের মিট যদি ঠিকভাবে সিদ্ধ না হয়, এটা খেতে যেমন লাগবে আর কি, সেরকম। সো দিস লিডস টু সিভিয়ার স্টাটারিং অ্যান্ড প্যানিক। স্টাটারিং আমরা যে ফামলিং বা স্টাটার করি, তোতলাই, প্যানিক হয়ে যায়, তো এই কারণে হয় যে গ্রামারটা যখন আপনার ভুল আসতে থাকে আর আপনি দ্রুত কথা বলতেছেন, মিলছে না ব্যাটার ভুল। তো এটা একটা হয়। লিসেনার ফ্যাটিক, আপনার লিসেনার যে থাকে তার জন্য এটা খুবই বোরিং হয়ে যায়, বোর হয়ে যায় সে। It creates listener fatigue. If you speak without pausing, the person listening to you will stop understanding your words and just hear wall of noise. না, একটা মনে হচ্ছে যে কথা বলছে, চিৎকার করতেছে। Listening to a continuous, fast stream of sound with no breaks is exhausting for the human ear. Okay? For the human ear. এবার দেখেন,
একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রথমে রেখেছি খুব দ্রুত কথা বলছে, দ্রুত কথা বলছে, এবং সেন্টেন্স গুলো দেখেন কোনো আমি স্পেস রাখিনি, কারণ সে দ্রুত কথা বলছে। সেই কথাটা একটু শুনে দেখেন কেমন শোনা যায়। I want to tell you about my holiday. It was great. We traveled everywhere and a ton of food. ওকে, কিছুটা বুঝতে পেরেছেন আর কি বলতেছে। আমরা মনে করি যে হ্যাঁ ঠিক, ইংলিশে যদি বলছে তো ঠিকই বলার কথা, আমি বুঝতে পারলাম বা বুঝতে পারলাম না সেটা। এখন দেখেন পরেরটা শুনেন, পরেরটা শুনে দেখেন। I want to tell you about my holiday. It was great. We traveled everywhere and ate tons of food. বুঝতে পেরেছেন? সো এটা খুব ক্লিয়ার শোনা গেছে, অথরিটেটিভ, এবং আপনি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন, কানেক্ট করতে পেরেছেন। দেখেন এই যে স্ল্যাশ দিয়ে দিয়ে বলেছি, এগুলো এটা হচ্ছে পজ দেয়া। কখন পজ দিব সেটাও আজকে আমরা শিখবো। পজ কিভাবে দিতে হবে। আমি একটা কথা বলার সময় শুধু নিঃশ্বাস বন্ধ করে কথা বলে গেলাম, এটাই কিন্তু আমার স্পিডের বিষয়টা যেভাবে আমরা ভাবি, এটা আমার ইংলিশটা হেভি বলা হয়ে গেল, তাই না। আপনাকে রিদমে বলতে হবে। হ্যাঁ, এটা একটা রিদম, স্পিডে বলাটা আসল উদ্দেশ্য না আমাদের। সেটা আজকে আপনাদেরকে সামনে দেখানো এবং বোঝানোর চেষ্টা করাটাই আমার আজকে ক্লাসের মূল উদ্দেশ্য। ওকে, সো আমরা এখন একটু রিক্যাপ করে ফেলি আমরা কি কি শিখেছি বাই দিস টাইম। Due to long break, let's review the tools we already built in the first 3 classes before getting introduced to today's speaking tool. আজকে যে টুলটা নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা কি কি নিয়ে কাজ করেছি এখন পর্যন্ত খেয়াল করে দেখেন। আমরা ক্লাস 1-এ যেটা বলেছি, আপনার কন্টিনিউয়াস এয়ার ফ্লো থাকতে হবে, আপনি যেন কথা বলাটা থামিয়ে দিবেন না। এফেক্টিভ ফিল্টার, যেটা এফেক্টিভ ফিল্টার নিয়ে আলোচনা করেছিলাম, যে আপনার অ্যাংজাইটি, আপনার কনফিডেন্স লেভেল যদি কম থাকে, অ্যাংজাইটি যদি আপনার বেশি যদি থাকে, মোটিভেশনটা আপনার কম থাকবে, তখন দেখবেন আপনার কথা বের হবে না, আপনি কথা বলতে পারবেন না। সো এফেক্টিভ ফিল্টার, এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেটা কি, আমার মোটিভেশন বেশি থাকতে হবে, আমার কনফিডেন্স, মোটিভেশন বেশি থাকলে আমার কনফিডেন্স চলে আসবে এবং আমার অ্যাংজাইটি কমে যাবে। আমার যদি মোটিভেশন বেশি থাকে কোনো কিছু করার, তাহলে আমার অ্যাংজাইটিটা থাকে না, আমি যে কোনোভাবেই যে অবস্থায় যেভাবে আছে আমি সেটা যাব, তাই না। মনে করেন আপনি কোথাও দাওয়াতে যেতে চান, এখন আপনার অনেক কিছু হয়তো ম্যাচিং করার কিছুই নেই, তাহলে আপনি সেক্ষেত্রে কোনোভাবে ম্যানেজ করে যাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাংজাইটি কাজ করবে না। আপনি কোথাও যেতে চান না, তখন আপনার অনেক রকমের এটা ছাড়া আমি যাই কিভাবে যাব, অনেক কিছু চলে আসবে, ড্রেস চলে আসবে, আমি মেন্টালি রেডি না, হঠাৎ করে কিভাবে যাব আগে আমি জানা, অনেক কিছু আছে। যে কোথাও যদি আপনি যেতে না চান, কাউকে যদি আপনি একটু অ্যাভয়েড করতে চান, তখন আপনি যেই বিষয়গুলো, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনার মোটিভেশন যদি বেশি থাকে, আপনার অ্যাংজাইটিটা কাজ করে না। যখন অ্যাংজাইটি কাজ করে না, তখন সেখানে আপনার কনফিডেন্স লেভেলও থাকে। সো এই 3টা জিনিস আমাদের কথা বলার জন্য লাগে। হ্যাঁ, আপনার মানে দাওয়াতের জন্য 3টা জিনিসই শুধু লাগে না, আমি বলছি যেটা আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস কি সেটা, সেটা হচ্ছে আমার অ্যাংজাইটি লেভেলটা কতটুকু আছে, আমি কতটুকু, আমার ইনহিবিশন, ভয়, মানসিকভাবে আমি কতটুকু ডিমোটিভেটেড বা আমি রিল্যাক্টেড, আমি কথা বলতে চাচ্ছি বা চাচ্ছি না। আমি যদি মোটিভেটেড থাকি, তাহলে আমি অ্যাংজাইটিটা কমে যাবে। আর যদি আমি মোটিভেটেড না থাকি, আমাকে জোর করে কেউ কিছু করায় বা করতে বলে, তখন আমার অ্যাংজাইটিটা থাকবে, যে কে হবে, ও কি ভাববে, এইরকম ব্যাপারগুলো কাজ করে। সো ফার্স্ট হচ্ছে মোটিভেশন, আপনাদের যে আর্জ, আপনাদের শেখার এবং পারার যে আর্জটা, যে আমাকে পারতেই হবে, এরকম যাদের বেশি কাজ করবে, তার মধ্যে অ্যাংজাইটিটা কম কাজ করবে এবং কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে ডেভেলপ করতে থাকবে। এই বিষয়গুলো হচ্ছে আপনার এফেক্টিভ ফিল্টার, এফেক্ট করে। হ্যাঁ, এই ফিল্টারগুলো এফেক্ট করে। তো এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ আ ওয়াল অফ প্যানিক দ্যাট মেক্স ইউর মাইন্ড গো ব্ল্যাঙ্ক। মানে মনটাকে একদম, আপনি কিছুই, আপনি ব্ল্যাঙ্ক, আপনার মাথায় কিছু না, আপনাকে সামনে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন কিছু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আপনি বারবার প্র্যাকটিস করেন, অনেক কিছু করেন, কিন্তু যখন ওই যে বলেন যে স্যার আমি যখন বলতে যাই, তখন আমি একেবারে লস্ট হয়ে যাই, ব্ল্যাঙ্ক হয়ে যাই। কেন ব্ল্যাঙ্ক হন? আপনি প্যানিক করে ফেলেন। আপনার ওই যে আর যে জায়গাটা, মোটিভেশনের জায়গাটা, অ্যাংজাইটির জায়গা কম বেশি, মোটিভেশন কম, কনফিডেন্স কম, তখন আপনি একদম আপনার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়, কথা বলা আসবে না। খুবই ন্যাচারাল, এটা নর্মাল প্রসেস। তো এটাকে আমাকে ট্রিক করতে হবে, ফিক্স করতে হবে। To defeat it, we established the law of continuous airflow. আপনি বলে যাবেন, চিন্তা করবেন না। What is coming to your mind, just speak out.
চিন্তা করবেন না কি হচ্ছে, গ্রামার ভুল হচ্ছে কিনা, আমার ঠিক হলো কিনা, আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক করলাম কিনা, আমার ওয়ার্ড ঠিক মতো আমি প্লেস করলাম কিনা, পজিশন ঠিক হলো কিনা, কোনো কিছু চিন্তা করবেন না। জাস্ট আপনার যে ভোকাল কর্ডটাকে এটাকে ভাইব্রেট, ভাইব্রেট মানে কি, কথা বলতেই থাকেন। হোয়াট ইজ কামিং টু ইউর মাইন্ড, জাস্ট স্পিক আউট, স্পিক আউট। ন্যাচুরালি দেখবেন একটা সময় পর্যন্ত পরে ওটা গোছাতে শুরু করবে, অর্গানাইজ হতে শুরু করবে। তো কখনো চিন্তা করবেন না, কখনো নিজেকে আর্চটা কমিয়ে দিবেন না এই ব্যাপারটা। তাহলে কন্টিনিউয়াস আপনাকে এস্টাবলিশ করতে হবে দ্য ল অফ কন্টিনিউয়াস এয়ার ফ্লো। এটা আমাদের প্রথম ক্লাসের লেসন ছিল যে আমরা কথা বলা থামাবো না, আমাকে যখন বলতে বলবে আমি যা মনে আসবে তাই বলবো। ওকে, ইংলিশ যেভাবে আসে, সেটা ভাঙা ইংলিশে আসুক, সেটা রং ইংলিশে আসুক, যেভাবে আসুক আপনি জাস্ট বলে ফেলবেন। 2-3 মিনিট আপনি শুধু আপনি কন্টিনিউয়াস এয়ার ফ্লো করতে থাকেন, দেখবেন যে আপনার অ্যাংজাইটিটা আমরা যদি ফিক্স করতে পারি এটা অনেক বড় কাজ। আপনি যদি একবার চিন্তা ভাবনা করা ছাড়া শুধু বলাটা শুরু করেন, এটা দরকার। হ্যাঁ, যে কারণে আপনাদেরকে বলেছি অনেক বেশি চিন্তা করবেন না, এই দিকে তাকাচ্ছেন, ওই দিকে তাকাচ্ছেন, এইটা ভাবতেছেন, এটা মনে করতেছেন, হ্যাঁ এইটা মুখস্থ করে, এটা এইভাবে রেডি করে, এখানে চ্যাট জিপিটি সাহায্য নিয়ে এইভাবে স্ক্রিপ্ট তৈরি করে এইটাকে এইভাবে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার জায়গাটা, আপনার থট প্রসেসটাকে তো স্কিল করতে হবে আপনাকে ইনস্ট্যান্ট। আমরা যে কোর্সের মধ্যে যাচ্ছি বা যে লার্নিং প্রসেসের মধ্যে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, যে এনি টাইম, এনিওয়্যার, ইন এনি সিচুয়েশন আই উইল বি এবল টু কমিউনিকেট। আমি যেভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, সেভাবে আমি বিষয়টাকে ডিল করতে পারবো। সো এই বিষয়টাকে আমরা ফিক্স করতে চাই। এই জন্য কোনো রকম থট প্রসেসে চিন্তা ভাবনা করা ছাড়াই আপনাকে কথা বলতে পারতে হবে, কথা বলার চেষ্টা পারতে হবে, বলাটা ঠিক না, আপনাকে কথা বলার চেষ্টা করে যেতে হবে। এটা এটা হচ্ছে আপনার প্রথম কাজ, বুঝতে পেরেছেন? সো ফার্স্ট ইউ হ্যাভ টু ডু দিস। আপনাকে কন্টিনিউয়াস এয়ার ফ্লোটা স্টাবলিশ করতে হবে। কিপিং দ্য ভোকাল কর্ডস ভাইব্রেটিং উইদাউট অ্যাপোলোজাইজিং। অ্যাপোলজি করা যাবে না, হ্যাঁ সরি আমার ভুল হয়ে গেছে, এত কিছু নিয়ে আপনার এই অ্যাপোলোজাইজ করা দরকার নেই, চিন্তা করার দরকার নেই, গ্রামার ভুল হচ্ছে কিনা, ওয়ার্ড পাচ্ছি না, এইগুলো নিয়ে ভাবা যাবে না। স্টপিং টু কারেক্ট গ্রামার, গ্রামারও কারেক্ট করা যাবে না। প্রথম ক্লাসের লেসন ছিল আমরা শুরু, মনে করেন আজকে থেকে আপনি শুরু করছেন, তাহলে আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে মনে যা আপনাকে কোনো কিছু কোয়েশ্চেন করা হলে, কোনো কিছু বলতে বলা হলে, আপনি কোনো কিছু বলতে চান, আপনি জাস্ট শুধু বলতেই থাকবেন। সেটার মধ্যে গ্রামার ভুল হতে থাকবে, সেটার মধ্যে ওয়ার্ড খুঁজে আপনি বাংলায় চিন্তা করবেন না, ওটা পরের লেসনে আমাদের ছিল যে আমরা ট্রান্সলেশনে যাব না। Just what is coming to your mind, speak out, speak out. Try to speak in English, try to speak in English, think in English and speak out. বিশ্বাস করেন, আপনি যদি এটাকে শুধু স্টাবলিশ করার চেষ্টা করেন, আমি কনফিডেন্ট এবং আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনার 4 সপ্তাহ পরে দেখবেন আপনার বলাটা অনেকটা শেপে আসবে। আপনি চ্যাট জিপিটি স্ক্রিপ্ট তৈরি করে, রিহার্সাল করে, মুখস্থ করে, চিন্তা করে বলাটা যদি আপনি চালু রাখেন, আপনি 2 মাসে আপনার ইংলিশটা ঠিক হবে না। কারণ আপনার ব্রেনকে আপনি স্কিল করছেন না, আপনার ব্রেনকে অ্যালাউ করছেন না চিন্তা করা। আপনার যে মেকানিজম, আপনার যে সফটওয়্যার, এই সফটওয়্যার থেকেই তো সবকিছু প্রোডাক্টিভিটি আসবে। আপনি কতগুলো সেন্টেন্স মুখস্থ করবেন? 20,000, 2 লাখ, 20 লাখ, কতগুলো সেন্টেন্স মুখস্থ করবেন? আপনার দৈনন্দিন কাজের জন্য আপনাকে নিয়মিত অনেক রকম সিচুয়েশন তৈরি হবে। আমাদের জীবনের প্রত্যেকটা সূর্যোদয় আলাদা। আজকে সূর্যোদয়ের সাথে গতকালের সূর্যোদয়ের কোনো রকমের একই সূর্য উঠছে, কিন্তু প্রত্যেকটা জীবনের স্টোরিটা ডিফারেন্ট। হ্যাঁ, সো আপনাকে সবকিছুর জন্য নিজেকে তৈরি করতে হবে, স্কিল করতে হবে। ট্রাই টু ডেভেলপ, ইমপ্রুভ ইউর কম্পিটেন্স, দক্ষতার জায়গাটা বাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, আগে প্রথম আমার যে এফেক্টিভ ফিল্টার, আমার চিন্তা জগৎ থেকে আমাকে আমাকে যেটা থামিয়ে দেয়, আমাকে পিছিয়ে, মানে আমাদের জাতিগতভাবেও তো আমরা মানুষকে পিছন থেকে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করি, তাই না? কেউ সামনে যে যাচ্ছে বা সামনে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই সমালোচনা দিয়ে, বিভিন্ন রকম দিয়ে আমরা তাকে টেনে নামানোর চেষ্টা করি। সো আমিও যদি আমাকে অ্যাপ্রিসিয়েট না করি, আমি যদি আমাকে সাপোর্ট না করি, তাহলে আমাকে পৃথিবীতে, সমাজে কেউ সাপোর্ট করবে না, কেউ অ্যাপ্রিসিয়েট করবে না, কেউ আমাকে পজিটিভ চিন্তায় আনবে না। আমাকেই আমার সব কিছু পরিবর্তন করতে হবে, আমাকে আমার অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমাকে আমার সামনের দিকে এগিয়ে নিতে হবে, কম্পিটেন্স লেভেলটা ইমপ্রুভ করতে হবে। এটা আপনি, it is you who are responsible for your happiness, it is you who
are responsible for your sufferings. Nobody else. আমরা ব্লেম গেম খেলতে পারি, এটা দিয়ে ওকে দোষারো বাবা মা, সমাজ, শিক্ষক, পড়ালেখার সিস্টেম, গভর্নমেন্ট, দেশ, জাতি, সবাইকে আমরা ব্লেম করতে পারি, সেটাতে কোনো কিছুই পরিবর্তন হবে না যখন পর্যন্ত আপনি এটার রেসপন্সিবিলিটি নিতে পারবেন, অ্যাকনলেজ করবেন, আপনার ভুলগুলোকে অ্যাডমিট করবেন, বেটার করার চেষ্টা করবেন, ততদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না। সমস্যা থাকবে, সেটা সমাধান বের করতে হবে। দ্যাট ইজ হোয়াট ইজ কল প্রোঅ্যাক্টিভনেস। আপনাকে সমস্যা জীবনে আসবেই, ফাইন, অ্যাকসেপ্ট ইট, এটা সমাধান খুঁজে বের করেন। সমস্যা নিয়ে বারবার কথা বলা, আজকে বললেন, মামাকে বললেন, চাচাকে বললেন, ওই সমস্যাটা নিয়েই সবার সাথে কথা বলছেন, কি লাভ হবে? সমস্যাটা সমাধান হবে? সমস্যাটা নিয়ে আলোচনা না করে সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেটার ব্যাপারে চিন্তা করতে হবে। দ্যাটস সিম্পল। ওকে, সো টুডে উই উইল লার্ন হাউ টু পজ উইদাউট ব্রেকিং দ্যাট এয়ার ফ্লো। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি শ্যাডোয়িং, আপনাদের শ্যাডোয়িং প্র্যাকটিস করানো, মাসেল মেমোরি তৈরি করার চেষ্টা করেছি আমরা। রিমেম্বার হাউ ইয়োর জ, আপনার যে বলেছিলাম চোয়াল, যে এটা ব্যথা করবে। নর্মাল আপনার যে মাদার টাং, যেভাবে আপনি বাংলা বলেন সেভাবে যদি ইংলিশ বলেন তাহলে এটা হবে না। আপনাকে আপনার চোয়াল, কারণ এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, এটাকে আমাকে এফোর্ট দিতে হবে। আমার যে চোয়াল, এটা ব্যথা করাতে হবে, এটাকে সাউন্ডগুলোর সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আপনার জিব্বাটা ব্যথা হয়ে মানে এইখানে ওখানে মুভ করবে। এমনি তো জিব্বা অলসভাবে বিছানায় যেভাবে শুয়ে শুয়ে ক্লাস করে এরকম জিব্বা পড়ে আছে, সারাদিন সে ঘুমাচ্ছে, হ্যাঁ। তো ওকে আপনার ফাংশনে নিয়ে আসতে হবে। সো your jaw and tongue hard after the shadowing drills. আপনাকে যখন shadowing drill গুলো করেছেন, দেখেন আরেকটা ভিডিওর সাথে কথা বলেছেন, টাং টুইস্টার প্র্যাকটিস করেছেন, আপনার কিন্তু মুখ ব্যথা হতে হবে। যদি না হয় তাহলে ঠিক মতো করেন নাই। So that was because we were forcing your facial muscles to abandon the flat, steady rhythm of Bengali and adapt the bouncy roller coaster rhythm of English. হ্যাঁ, ইংলিশে যে বিষয়টা খুবই বাউন্সি, রোলার কোস্টার টাইপের, সো ওটার বিষয়টা লাগবে। তখন দেখবেন যে আপনি খুব বেশি মোটিভেটেড ফিল করছেন, আপনার এনার্জি পাচ্ছেন, এনথুজিয়াস্টিক। দেখবেন যে স্পিকার, যারা পাবলিক স্পিকার, কথা বলতে বলতে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা আপস অ্যান্ড ডাউনস, ইন্টোনেশন, আপনার স্ট্রেস, এগুলো পাচ্ছেন। তখন দেখবেন আপনার দেখতে কত ভালো লাগে, শুনতেও ভালো লাগবে। সো today we map out exactly where the roller coaster goes up and where it goes down. এই রোলার কোস্টার কখন উঠানামা করবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাসটা সাজিয়েছি। আচ্ছা, ক্লাস 3 রিকল যদি করতে হয় আমাদের, রিকল ক্লাস 3 আমরা কি করেছিলাম? ইরাডিকেটিং দ্য ট্রান্সলেশন ডিলে, চিন্তা বাংলায় করে বলেছিলাম 4 সেকেন্ডের বেশি ডিলে করা যাবে না। 1 2 3 4। আপনি যদি, আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি প্রেজেন্টেশনের জন্য রেডি হচ্ছেন, কথা বলছেন, আপনি এই 4 সেকেন্ড যদি অতিক্রম করে ফেলেন আপনি থেমে যাবেন। আপনার বাংলা অ্যাক্টিভ হয়ে গেছে, বাংলায় চিন্তা করবেন, কথা বলবেন, আপনার প্রেজেন্টেশন ভালো হবে না। আপনি যদি খুব একটা ব্রিথ ইন, নিঃশ্বাস নিয়ে আপনি স্টার্ট করেন, টু দিস মাই প্রেজেন্টেশন শুরু করেন, উইদাউট থিঙ্কিং, উইদাউট প্ল্যানিং, উইদাউট রিহার্সিং, উইদাউট, একটু আইডিয়া নিয়ে ফেললেন আগে বিফোর হ্যান্ড শুরুর দিকে। কিন্তু আপনি যদি স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলতে চান, আপনি যদি একেবারে একটা স্ক্রিপ্ট সাজিয়ে নিয়ে চ্যাটজিপিটিকে, জেমিনাইকে, বিভিন্ন রকম এআই দিয়ে আপনি সবকিছু সিচুয়েশনকে করলেন, এটা আপনার লাভ হবে না। আপনার হয়ে আরেকজনকে আপনি চিন্তা করাচ্ছেন, তো আপনার চিন্তাটা কে করবে যখন আপনাকে চিন্তা করতে হবে বা আপনাকে বলতে হবে ইনস্ট্যান্ট? তো এটার জন্য সো ঠিক আছে, আজকে থেকে চেষ্টা করেন সবকিছু বাদ দিয়ে নিজেকে যত্ন করে, নিজেকে খুব মায়া করে, যত্ন করে আপনি তৈরি করেন। চেঞ্জ হবেই, এটা অবভিয়াস। আপনি এটা 2 সপ্তাহ ট্রাই করে দেখেন, পরিবর্তনটা পান কিনা, তারপরে দেখবেন আপনি নিজেই মোটিভেটেড হয়ে গেছেন। প্রথম 2 সপ্তাহ খুব ফোর্স করতে হয় নিজেকে, কিছুই রেজাল্ট দেখতে পাই না, চোখেও দেখি না, কানেও শুনি না, তখন ডিমোটিভেটেড ফিল হয়। কিন্তু আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে ফোর্স করে, ঠিক আছে, কোনো কিছু জাজ না করে, জাজমেন্টাল না হয়ে কাজটা করে যাওয়া। 2 সপ্তাহ পরে তারপর আমরা ইভালুয়েট করতে পারবো। সো যে বিষয়টা বলছিলাম, when you hear English translate to Bengali, think of the answer in Bengali and translate back. মানে ইংলিশে আপনাকে প্রশ্ন করতেছে, আপনি এটা বাংলায় ট্রান্সলেট করেন, আবার বাংলায় চিন্তা করেন, ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে আপনি কথা বলতে যান। সো উই বাইপাস দ্যাট ইউজিং কনসেপ্ট ম্যাপিং অ্যান্ড ইন্টারনাল মনোলগস। নিজে নিজে সারাদিন কথা বলবেন, যখনই যা করতেছেন। আপনি বলেছিলাম এই প্র্যাকটিসটা যদি আপনারা বাই দিস টাইম করে ফেলতেন, আরেকটু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেতাম।
So today's chunking technique will organize those direct English thoughts into perfect packages. চলেন আমরা এখন আজকে 3টা ক্লাস রিভিউ করলাম, আমরা ধীরে ধীরে সামনে ক্লাসের দিকে চলে যাই। সো আমরা যদি চাঙ্কিং এর ব্রেকডাউনটা করে একটু আপনাদের দেখাতে চাই, তাহলে সেটা কেমন দেখায়, চাঙ্ক বলতে আসলে কি বোঝায়, চাঙ্ক বলতে কি স্যার আমি ওয়ার্ড 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 বলবো না কিভাবে বলবো, সেটা একটু আমরা দেখি। সো চাঙ্ক হচ্ছে এটা থট গ্রুপ বা ফ্রেজাল ইউনিট, একটা ইউনিট একসাথে করে যাবে, আলাদা ওয়ার্ড ওয়ার্ড আমরা কথা বলবো না, ওটাও খুব রোবোটিক শোনায়। is a small cluster of words that belong together logically, grammatically and semantically. Structure. Semantics হচ্ছে structure of sentences or phrases. They contain one single idea. English speaker process information in chunks, not in individual words. চলেন এখানে আমি 3টা সেন্টেন্স দিয়ে রেখেছি, আপনাদের একটু শুনিয়ে দেখাই যে ওয়ার্ড 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 যদি বলে তাহলে কেমন শোনা যাবে। I went to the village for Eid. ওকে, সো এই যে আপনি শুনলেন, হ্যাঁ ঠিক আছে, তবে ইংলিশেই তো বলছে, ঠিকই বলছে। এখন দেখেন এটাকে যদি আমরা আরেকটু স্পিডে যদি একটু শুনি, যেটা আপনি মনে করেন, I went to the village for Eid and ate a lot of meat. ওকে, মনে হলো না যে টাং টিস্টার হিসেবে ভালোই তো বলছে স্যার, না? আচ্ছা, এটাই যদি আমরা চাংকে যদি বলি, দেখেন I went to the village for Eid and ate a lot of meat. দেখেন মানে এই যে পজ, একটা জায়গায় পজ মানে আলাদা করা হয়েছে প্রিপোজিশন দিয়ে, ওটাকে ঈদটা আপনি শোনার সময় দেখবেন ওটাও বুঝতে পারছেন, সে গেছে ভিলেজ এটাও শুনতে পাচ্ছেন, হ্যাঁ, এবং আপনি মিট খেয়েছে সেটাও শুনতে পাচ্ছেন। আবার শোনেন, I went to the village for Eid and ate a lot of meat. দেখেন ফর ঈদ ওইখানে স্ট্রেস পড়েছে, ভিলেজে স্ট্রেস পড়েছে, তাই না? তো এই যে ওয়েন্ট এখানে যে সে গেছে সেটাকেও আমরা পেয়েছি। তো এটা একটা জিনিস আমাদের ফ্লুয়েন্সি। আমি এই থার্ড যে সেন্টেন্সটা যেভাবে আমরা আসলে কথা বলাটা শেখার চেষ্টা করব, এভাবে যে স্ল্যাশ দিয়ে দিয়ে আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। এরপর আপনারা শিখবেন যে আসলে কোথায় চাঙ্ক করতে হয় এবং কোথায় স্ট্রেস দিতে হয়। এরপর আপনারা আর্টিকেল পড়বেন এবং আপনাদের হোমওয়ার্কও দেয়া থাকবে, আপনারা আর্টিকেলটাকে এভাবে চাঙ্ক স্লাইস করে 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 কন্টেন্ট ওয়ার্ডগুলোকে আলাদা করে কোথায় কোথায় পজ দিতে হবে, কোথায় আপনার স্ট্রেস দিতে হবে, সেগুলো আমরা এখন থিওরিটা পড়ে ফেলবো, ঠিক আছে? কোথায় কোথায় পজ হয়। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমাদের রুলস, কোথায় আমরা পজ দিব। রুল নাম্বার 1, পাংচুয়েশন। পাংচুয়েশনে আমার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, পাংচুয়েশন গুলোকে আমাকে এই পজের মাধ্যমে এটা ক্ল্যারিটি রাখতে হবে, তাহলে ওটা মিনিংফুল সেন্টেন্স আপনি বলাতেও আপনি, আমরা তো লেখার সময় পাংচুয়েশন দেখাতে পারি, তাই না? কমা দেখা যায়, কোয়েশ্চেন মার্ক দেখা যায়, ফুল স্টপ দেখা যায়, কোলন দেখা যায়, কিন্তু আপনি যখন বলছেন তখন কিভাবে দেখাবেন? বলবেন কোয়েশ্চেন মার্ক ফুল স্টপ, এটা তো আমরা তাহলে এটা আপনার বলার মধ্যে এই যে আপনি আলাদা করছেন, পজ দিচ্ছেন, এর মাধ্যমে আপনি এগুলোকে দেখায় নেটিভ যারা ল্যাঙ্গুয়েজ ইংলিশে যারা কথা বলছে নেটিভ, তাদের আমরা সেটা পাই। তো সেটা আমাদের শিখে নিতে হবে, যেহেতু আমাদের এটা ন্যাচুরাল না। দেখেন যে পিরিয়ড যেটা, সেটা হচ্ছে ফুল স্টপ, কমা, কোলনের সাইনটা দেখেন সেমিকোলন। সো after the sacrifice we distributed the meat. এই যে আফটার দি স্যাক্রিফাইস, এটা আমরা কি করলাম, একটা ক্লজকে আলাদা করেছি, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কোলনের সময়ও আমার পজ যাবে, কমাতে পজ যাবে, ফুল স্টপে পজ যাবে, কোলনে পজ যাবে। দেয়ার ইজ অনলি ওয়ান স্ট্রিক্ট রুল ইন মাই ক্লাসরুম, ইউ মাস্ট নেভার অ্যাপোলোজাইজ ফর ইয়োর ইংলিশ। তা দেখেন সেন্টেন্সটাকে আমি কিভাবে পড়েছি, আমি কিন্তু ক্লাসরুমের জায়গায় একটা পজ দিয়েছি কথা বলার সময়। There is only one strict rule in my classroom, you must never apologize for your English. আর এটাকেই যদি আমি ওভাবে পড়তে যাচ্ছি না, এটা বাজে সাউন্ড করবে, একেবারে যদি খুব দ্রুত পড়ে ফেলি তো ওটা দেখাতেও চাচ্ছি না, নিজেকেও এক্সপিরিয়েন্স করাতে চাচ্ছি না। ওকে ফাইন, চলে। সেমিকোলনে দেখেন, সেমিকোলনে আমাদের পজ থাকবে।
It was raining heavily. Therefore, we stayed indoors. দেখেন therefore কিন্তু আমি পজ দিয়েছি। We stayed indoors. এখানে আমরা একসাথে বলেছি। এই যে এটাকে চাঙ্ক করছি। আলাদা আলাদা করে গ্রুপে গ্রুপে ভাগ করা। তখন কথাটা মিনিংটা বেশি জেনারেট হবে। Question mark. Are you coming to the presentation tomorrow? পজ হলো তাই না? I really need your feedback on the slides. Exclamation যে points, exclamation sign যেটা আছে, congratulations on your promotion. You have worked incredibly hard for this. ফুল স্টপ হলো তাই না? সো এইভাবে। এরপরে রুল নাম্বার 2, কোনো কনজাংশনের আগে আপনাকে পজ দিতে হবে। কনজাংশন আমরা কখন ইউজ করি? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কনজাংশন ইউজ করি। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কনজাংশনগুলো বেশি ব্যবহার হয়। আমরা অ্যান্ড ব্যবহার করি কোনো কিছু লিস্ট করার সময়, আবার কনজাংশনও ব্যবহার করি। যেহেতু কনজাংশন এটাকে যুক্ত করে, তাহলে আপনি কাকে যুক্ত করে? ক্লজকে যুক্ত করে। একটা ক্লজ আলাদা আলাদা মিনিং ক্যারি করে, আরেকটা ক্লজ আলাদা কনসেপ্ট, সেটাও মিনিং, দুটাকে একসাথে জুড়ে দেয়া, তাই না? একটা ফ্যামিলির ছেলে আরেকটা ফ্যামিলির মেয়ে, তো দুজনই তো দুটো ফ্যামিলি, আলাদা সত্তা, কিন্তু তাদেরকে যখন আমরা একসাথে একটা ফ্যামিলি তাদের বিয়ের মাধ্যমে ফ্যামিলিতে ইনভলভ করে দিচ্ছি, তো দুটো আলাদা সত্তাকে একসাথে মিলিয়ে দিচ্ছি এই রকম ভাবে, মানে কনজাংশন এখানে হচ্ছে। তো আপনি দুটোকে তো একরকম করে ফেলতে পারেন না, একই মনে করতে পারেন না, একই কিন্তু আলাদা। একই রকম ভাবে সেন্টেন্সেও যখন কনজাংশন দিয়ে আমরা এই করব, তখন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, সো, অ্যাজ, বিকজ, এগুলোর আগে আমাদের যদি সেন্টেন্সের মাঝখানে এটা আসে, তখন তার আগের অংশটা পজ দিয়ে তারপরে সেটা। I wanted to study, but the house was too noisy. She was late for the meeting because the traffic was terrible. এখন আপনি যদি এটাকে ওটার সাথে পজ না দিয়ে বলেন she was late for the meeting because the traffic was terrible, এই যে, তাহলে মানে সেন্সটা খুব বেশি, মিনিংটা আন্ডারস্ট্যান্ডেবল নাও হতে পারে। কিছু কিছু সময় আপনার এটা মিসআন্ডারস্ট্যান্ড করতে পারেন আপনি। আমরা পরে একদম লাস্টের দিকে এরকম কিছু মিনিং দিয়ে প্র্যাকটিস রেখেছি আমি স্লাইডে আজকে। তাহলে রুল 2 গেল কি? কনজাংশনের আগে আপনাকে পজ দিতে হবে। রুল 1 কি ছিল? পাংচুয়েশনে আপনাকে পজ দিতে হবে। রুল 3, বিফোর প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো আমরা কি বলে, লোকেশনকে অ্যাড্রেস করে, টাইমকে বলে, ডিরেকশনকে বলে, সেগুলো। So before prepositional phrases, pause before phrases that show location, time, or direction, in, on, at, for, from, এগুলো preposition. And we had a massive family dinner at my grandfather's house. He has been working for the same company since 2020. দেখেন, ফর এর আগে পজ দিয়েছি, সিন্স এর আগে পজ দিয়েছি কথা বলার সময়। তাহলে এইভাবে যদি আপনি একটু গুছিয়ে নিয়ে কথা বলেন, তাহলে একটা রিদমে, আপনার রিদমটা শিখতে হবে। হ্যাঁ, রিদমটা শিখলে, লয়টা শিখলে আপনার বলাটা সুন্দর হবে। রুল নাম্বার 4, আফটার লং সাবজেক্ট, মনে করেন শুধু সাবজেক্ট ধরেন রাকিব অর সিয়াম, মিস্টার সিয়াম, এইভাবে শুধু এরকম না, আরেকটু বড় যদি হয় সাবজেক্টটা, তখন সেই লম্বা সাবজেক্টের পরেও আমরা পজ দিব, মানে ভার্বটার আগেও পজ দিয়ে ফেলবো। So if the who or what of the sentence is more than 3 words long, pause before you deliver the verb. ভার্বের আগে একটা পজ দিতে হবে আপনাকে। ওকে, যেমন দেখেন এখানে, the students in my online course are incredibly dedicated. Okay. The new smartphone with the advanced camera is completely sold out. এই যে যখন আপনি বড় একটা সাবজেক্ট নিয়ে আসবেন, আপনার যে এই সাবজেক্টটা যদি 3 ওয়ার্ডে বেশি হয়, তাহলে ভার্বের আগে পজ হবে। যেমন আপনি প্রথম একদম স্লাইডের শুরুর দিকে বলেন I wanted to study, এখানে আপনি বলছেন না I wanted to study, বলছেন না, কি বলছেন? I wanted to study but the house was too noisy. আর এখানে দেখেন কি বলছেন? The students in my online course, ভার্বের আগে পজ হয়ে গেল। তাহলে যখন আপনার সাবজেক্টটা মোর দেন 3 ওয়ার্ডস এর হয়ে যাবে, তাহলে আপনি ভার্বের আগে পজ দিয়ে দিবেন, দেখবেন রিদম ভালো শোনাচ্ছে। ওকে, তাহলে 4টা রুল পেলাম, আবারও একটু রিক্যাপ করি। 1 নাম্বার রুল হচ্ছে পাংচুয়েশন, 2 নাম্বার রুল হচ্ছে কনজাংশন, 3 নাম্বার রুল হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, 4 নাম্বার হচ্ছে লং সাবজেক্ট। জি,
তাহলে 4টা রুলস গেল। এবার আমরা একটু প্র্যাকটিস করে দেখব। আপনারা যখন এই ক্লাসটা রিপিট করবেন তখন এটা প্র্যাকটিস করবেন। ওকে, আমি স্ল্যাশ দিয়েছি, যেমন প্রথমে সেন্টেন্সটা লিখেছি, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে। এটা কিভাবে আপনি চাঙ্ক করে বলবেন। সো আমি এখানে আপনাকে চাঙ্ক করে দিয়েছি, আপনাকে স্ল্যাশ দিয়ে যেই জায়গাটা দিয়েছি আপনি এটা নিজে নিজে কথা বলবেন, এগুলো রেকর্ড করবেন। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে। বুঝতে পেরেছেন? এই যে এইভাবে কথা বলেন। তাহলে আপনি যদি বলেন ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে, আর এটা যদি বলেন ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি ইউ মাস্ট প্র্যাকটিস এভরিডে, তাহলে আরো বেশি অথরিটেটিভ হবে, শুনতে আরো বেটার লাগবে। পরের সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে উইদাউট ফেল। মানে কোথাও পজ দিলাম না। তো এখানেই যদি আমি আবার এখানে আপনাকে পরে আমি অ্যান্সার লিখেছি এই জন্য যে আপনি এভাবে বলবেন, এটা অ্যান্সার। এটা কিভাবে বলবো আপনি যে প্রশ্ন করেন সেটার অ্যান্সার আমি এখানে লিখে রেখেছি, এটা আপনি প্র্যাকটিস করুন। ইফ ইউ ওয়ান্ট টু মাস্টার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে উইদাউট ফেল। দেখেন আমি 4টা পজ দিয়েছি। এমন না আপনি যেখানে সেখানে এটা ফ্ল্যাশ দিয়ে ফেলবেন। আপনার কন্টেন্ট ওয়ার্ডটাকে বুঝতে হবে, আলাদা আলাদা কনসেপ্টটা দেখেন। এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, একেবারে কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না, সেই কথাটা বলছে উইদাউট ফেল। হ্যাঁ, আজকে করলাম, কালকে ভালো লাগলো না, থাকলো, 2 দিন গ্যাপ পড়ে গেল, এইরকম না। সত্যি আপনি যদি ইংলিশে, যেটা আমার কথা আমি 2 নাম্বার সেন্টেন্সের মধ্যে দিয়েছি, যে আপনি সত্যি ইমপ্রুভ যদি করতে চান, আপনাকে প্রতিদিন, আমি বলেছি প্রতিদিন কোনো কিছু আপনি রেগুলার করে যান। রেগুলারিটি ইজ দ্য শর্টকাট কি, অনলি শর্টকাট কি টু বিকাম সাকসেসফুল। কনসিস্টেন্সি, রেগুলারিটি, এটা ছাড়া আপনি কোনো কিছুতেই কনফিডেন্ট ফিল করবেন না। আপনি কোনো কিছু রেগুলার করে যান, দেখবেন 6 সপ্তাহ পরে আপনি অন্য একটা মানুষ, অন্য একটা আইডিয়া, অন্য একটা স্কিল নিয়ে আপনি সামনে চলে এসেছেন। সো রেগুলার করতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। আমরা অনেক কিছু মানে আমাদের জীবনে মনে করি যে আমার তো আপনজন হারিয়ে ফেললাম, এখনো আমার পড়তে হবে। তো যেদিন আপনজন হারিয়ে যাচ্ছে, মানে বিষয়টা হার্শ শোনায়, কিন্তু আপনি খেয়াল করে দেখেন সেদিন কি আপনি খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে ফেলেন? এক গ্লাস পানিও কি খান না? আপনি কি সেদিন শাওয়ারও গেলেন না? ওয়াশরুমে যান না? আপনি কি ঘুমান না? তো এই যে আপনি কতদিন না ঘুমিয়ে আপনার প্রিয়জনের শোক আপনি পালন করেন, মনে করে দেখেন তো। সব কিন্তু ঠিকঠাক চলে, শুধু পড়ালেখার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের সব স্টপ হয়ে থাকে। আপনি আপনজন হারিয়েছেন কিন্তু ঠিক খেয়েছেন, শুধু পড়াটাই রেখে দিয়েছেন। পরীক্ষার আগে আমি পড়তে পারি নাই, আমার হয়ে গেছে, কারণ আমার আপনজন অসুস্থ ছিল, হারিয়ে গেছে, এরকম মারা গেছে, অনেক রকম। বা আমি অসুস্থ ছিলাম, কিন্তু আপনার আপনজন হারালেও, মরে পৃথিবী ছেড়ে চলে গেলেও সেদিনও আপনি খেয়েছেন, কিন্তু সেদিন আপনি পড়েন নাই। সেদিনই শুধু পড়েন নাই, আগামী 7 দিনও পড়েন নাই, গত 7 দিনও পড়েন নাই, এরকম একটা অবস্থায় চলে গেছে। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে আমি নিজের সাথে জাস্টিস করেছি এবং আমার স্কিলটা আমি ঠিক মতো হয়েছে? তো আপনি আপনার সাফারিংসের জন্য আপনি দায়ী, আজকে আপনার এই অবস্থানের জন্য আপনি দায়ী, আপনার অ্যাচিভমেন্ট যতটুকু হয়েছে সেটার জন্য আপনিই দায়ী। কে অ্যাচিভ করে দিয়েছে আপনাকে? আপনার যোগ্যতা যতটুকু এসেছে ততটুকুতে আপনি জীবনে পেয়েছেন, যা যতটুকু করেছেন ততটুকুই থেকেছে, যতটুকু আপনি অবহেলা করেছেন ততটুকু হারিয়ে গেছে, আপনার জীবনের সম্ভাবনা হারিয়ে গেছে। তো একইভাবে আপনার আগামী দিনে সম্ভাবনাগুলোকে যদি হারাতে না চান, প্রতিদিন সেটার সাথে নিয়মিতভাবে যখন যেটা আপনি মনে করবেন, চিন্তা করবেন, কমিটমেন্ট দিবেন, তখন সেই কমিটমেন্টে আপনার সাথে যদি আপনার কমিটমেন্ট ঠিক না থাকে, আপনি কেন মানুষকে দোষ দেন যখন মানুষ আপনার সাথে কমিটমেন্ট ঠিক রাখে না? আপনি তো নিজের সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারেন না। নিজের কমিটমেন্ট, নিজেকেই নিজের দেয়া কমিটমেন্ট কতবার ভেঙেছেন, সেখানে আপনার কাছে আপনার নিজেকে দেখতে অপরাধী মনে হয় না, কিন্তু আপনার সাথে কেউ কমিটমেন্ট ব্রেক করে ফেললে তখন তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ মনে হয়। তো এই হিপোক্রেসিটা উচিত না। নিজের বেলা ঠিকঠাক, তাই না? তো খেয়াল করবেন, মানে উদ্দেশ্য একটাই, আপনারা রেগুলার একটু প্র্যাকটিস করেন, দেখেন কি চমৎকার ভাবে আপনি ইংলিশ শিখে যাবেন। ওকে, এরপরে আরেকটা সেন্টেন্স দিয়েছি, তো এই সেন্টেন্সগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা শোনেন। এখন আমি বাকি দুটো আর পড়ছি না, আপনারা এগুলো প্র্যাকটিস করে শোনাবেন, না হলে দেখা যাচ্ছে আপনারা কি করবেন,
ইমিটেট করার চেষ্টা করবেন, কপি করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছ থেকে চাই দেখতে। এখন নেটিভ স্পিকারদের ইমিটেট করা ভালো, যারা নন নেটিভ তাদের ইমিটেট করে ওই ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব বেশি মানে আইডিয়াল না। সো এগুলো প্র্যাকটিস করবেন আপনারা, রেকর্ড করে আমার গ্রুপে পোস্ট করবেন। এরপরে আমরা যে একটা ইংলিশ যে খুব মিউজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ, এটা যে স্ট্রেস অ্যান্ড রিদম সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট নট অল ওয়ার্ডস আর ক্রিয়েটেড ইকুয়াল। একই রকম ভাবে আমি গুরুত্ব দিব না সব ওয়ার্ডে। বাংলাতে হিন্দিতে এগুলো কিন্তু আলাদা, বাংলাতে প্রত্যেকটা শব্দকেই আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ইংলিশে কিন্তু এমনটা না। ইংলিশে কিছু কিছু আছে যেগুলোকে আমরা আনস্ট্রেস করব, আর কিছু কিছু শব্দ যেগুলোকে স্ট্রেস, মানে ওটাকে নজর বেশি হবে, ওটাতে জোর বেশি হবে, মানে স্ট্রেস বলছি। সামনে চলেন আরো আলোচনাটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো কন্টেন্ট ওয়ার্ডস আর ফাংশন ওয়ার্ড, ইংলিশের মধ্যে এই দুই ধরনের ওয়ার্ড আমরা ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে। সো কন্টেন্ট ওয়ার্ড কোনগুলো? কন্টেন্ট ওয়ার্ডের যেগুলো মিনিংটা, নাউন গুলো কন্টেন্ট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ গুলো কন্টেন্ট ওয়ার্ড, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। আর ফাংশন ওয়ার্ড কোনগুলো? প্রিপোজিশন গুলো, আর্টিকেল গুলো। ওকে, সো যেটা বলতে যাচ্ছি, ইংলিশ ইজ এ স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ। স্ট্রেস হবে, আনস্ট্রেস হবে। স্ট্রেস খুবই রিদমিক, যেভাবে হার্টবিট যেভাবে যায় এরকম ভাবে একটা রিদমে যাবে। চাঙ্কিং টেলস আস ওয়্যার টু পজ, now we must learn how to sound inside that chunk. Why do native speakers speak faster than you? কেন তারা কি জোরে কথা বলে জন্য না, তারা চাঙ্ক করে একসাথে টেনে কথা বলে। আপনি প্রত্যেকটাতেই একটা নিঃশ্বাস, একটা দম নেওয়ার চেষ্টা করেন, এই জন্য আপনি পিছিয়ে পড়েন। So the robotic প্রবলেম কোথায়? ইন ম্যানি ল্যাঙ্গুয়েজেস, যেমন ধরেন যে এখানে লিখেছি, আমি বাংলাটা লিখি নাই, লাইক ফ্রেঞ্চ অর হিন্দি, বাংলাও এর মধ্যে আপনি পরে লিখার পরে ভাবলাম যে বাংলাটাও দিয়ে দিতাম। ওকে, সো এভরি সিলেবল ইজ গিভেন রাফলি দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড এমফাসিস। দিস ইজ কল্ড সিলেবল টাইম। দেখেন আপনি বাংলায় কথা বলেন, প্রত্যেকটাতে আলাদা 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 করে সময় দিচ্ছেন প্রত্যেকটা সিলেবলে। আমি ভাত খাই, একই রকম রিদমে কথা বলি আমরা। সে এসেছিল এবং আমাকে বলল যে আমাকে তার সাথে যেতে হবে। এই যে প্রত্যেকটা, এবংও আপনি একই রকম সময়, একই রকম সময় এবং স্ট্রেস দিচ্ছেন। কিন্তু যখন আপনি ইংলিশে কথা বলবেন, when you speak English this way, it sounds like I will meet you at the station at 6 o'clock. এভাবে তো কথা বলে না। আপনি ইকুয়াল যদি বিট দেন, এভাবে ইংলিশ বলা হয় না। সো এটা একটা মিউজিক, আমরা ডাডাম ডাডাম এভাবে রিদম শিখেছি আমাদের এগুলো, বিশেষ করে যখন আপনি লিঙ্গুইস্টিকে ক্লাস, ইউনিভার্সিটিতে ক্লাসরুমগুলোতে ল্যাঙ্গুয়েজ শেখার, বা আমরা যখন লিঙ্গুইস্টিক নিয়ে স্টাডি করি, তো এইগুলো রিদম আছে। আপনারা আরো সামনে যদি আরো রিদম শিখতে চান, শেখানো যাবে, অসুবিধা নেই। যতটুকু আপনার শর্ট বুঝলে হবে ততটুকু আমি রাখার চেষ্টা করেছি। তো ইংলিশ ইজ স্ট্রেস টাইম। ইংলিশ ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্য স্মল ওয়ার্ডস। আর্টিকেল নিয়ে তার বদারেন্স নাই, প্রিপোজিশন নিয়ে বদারেন্স নাই। ইট অনলি কেয়ারস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। উই কম্প্রেস দি আনইম্পর্টেন্ট, কম্প্রেস করি আমরা ওটাকে, একদম চেপে ছোট করে ফেলি, হ্যাঁ, স্কুইজ করে ফেলি। We compress the unimportant words and stretch the important words. This creates a natural da-dum rhythm. Okay? মানে ওই যে হার্টবিটের যে গ্রাফটা একটু ইমেজ করেন, সেই জায়গাটা সেরকম ভাবে। সো এখানে দেখেন, I will meet you at the station at 6 o'clock. তাহলে খেয়াল করেন, এই যে নীল নীল যে জায়গায় আছে সেখানে আনস্ট্রেস, দাদা এখানে স্ট্রেস হবে না। I will এরকম না, I will meet you at the station at 6 o'clock. সো যেখানে রেড মার্ক করা আছে এখানে আপনার স্ট্রেস হবে, প্র্যাকটিস করবেন। ডা 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 ডা, এইরকম রিদমটা, হ্যাঁ, স্ট্রেস আনস্ট্রেস এই রিদমে যায় আর কি। ওকে, তাহলে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে এগুলো রপ্ত করতে হবে। প্রথম দিকে একটু নিজেকে মনে হবে যে কি করছে, এগুলো কিছু হচ্ছে না, বা ভালো নাও লাগতে পারে, ভালো লাগার বিষয় না, যেটা আপনার মেডিসিন কখনোই সেটা টেস্ট লাগবে না।
এটা আপনাকে যদি ইমপ্রুভ করতে হয় এটার মধ্য দিয়ে আপনাকে প্রসেসে নিজেকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। সো চলেন এবার আমরা দেখি কন্টেন্ট ওয়ার্ড যেটা বললাম, পালসটা একটু আমরা মেজার করব, আমরা যেমন মানুষের পালস করি। সো কন্টেন্ট ওয়ার্ড, the heavy lifters. These are words that carry the actual meaning and imagery. Nouns গুলো, verbs, adjectives, adverbs, negative wordটাও কিন্তু আপনার কন্টেন্ট ওয়ার্ড। ওখানে দেখবেন যেগুলো নেগেটিভ সেগুলোতে স্ট্রেসও থাকবে এবং সেগুলো আপনার সময়টা বেশি পাবে। ওকে, স্ট্রেস হবে এগুলোতে। কি হবে, রুল হচ্ছে দিস আর স্ট্রেসড, তাহলে এগুলোতে আমরা স্ট্রেস দিব, জোর দিব। কোথায় কোথায়? ভার্বে, নাউনে, অ্যাডজেক্টিভে, অ্যাডভার্বে, নেগেটিভ ওয়ার্ডসে, এগুলোতে আমরা জোর দিয়ে কথা বলবো। ঠিক আছে, আপনাকে বললাম যে আপনি এখন একটা আর্টিকেল নিবেন, র্যান্ডম আর্টিকেল নিবেন, সেগুলোতে আপনি চাঙ্ক করে আলাদা করবেন এবং স্ল্যাশ দিয়ে 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 আলাদা করবেন। কি কি কোথায় স্ট্রেস দিবেন সেই জায়গাগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। Therefore, these words must be spoken louder, higher in pitch and longer. হ্যাঁ, এটাকে স্কুইচ করা যাবে না, এটাকে ক্লিয়ারলি এটা লম্বা করে মানে স্ট্রেস দিয়ে এবং সেটাকে লাউডার পিচে যেতে হবে। এটা ইট মাস্ট বি স্পোকেন লাউডার, হায়ার ইন পিচ অ্যান্ড লঙ্গার, অফেন উইথ লঙ্গার ভাওয়েল ডিউরেশন। your mouth must physically open wider. যখন আপনি কন্টেন্ট ওয়ার্ড বলবেন তখন মুখটা যেন আপনার বেশি ওপেন হয়, মানে মুখের পজিশনিং গুলো বোঝা যাবে। হ্যাঁ, আপনার ভিডিওতে আপনি দেখবেন যে কন্টেন্ট ওয়ার্ডে আপনার মুখটা মাসেল গুলো বেশি কাজ করছে, চোয়ালটা বেশি মুভমেন্ট করছে। আর ফাংশন ওয়ার্ডে মনে হবে চোয়াল মুভই করলো না, এমন একটা খুব স্কুইজ করতে হবে। হ্যাঁ, এরকম মানে ওটার এত ইম্পর্টেন্স নাই, ওটাতে স্ট্রেসও যাবে না। সো ফাংশন ওয়ার্ড কোনগুলো? ফাংশন ওয়ার্ড হচ্ছে একটু, যেমন ধরেন আপনি অনেক কিছু করেছেন, প্যাকেট করার সময় আপনি যে র্যাপ করেন, এইগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড। আমরা কোনো কিছু বাঁধি বা স্টাপল করি, তো এগুলো জাস্ট ওগুলো এমন ভাবেই পড়ে থাকে, ওগুলো কখনোই নোটিসড হয় না, আননোটিসড অবস্থায় থাকে। ধরেন আপনাকে বাসা থেকে ফল দিয়ে র্যাপ করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আপনি ফলটাকে যেভাবে গুরুত্বের সাথে দেখলেন, ওই ফলের যে প্যাকেটে দড়ি বা যেটা দিয়ে টাই করা হয়েছে সেটাকে অত গুরুত্বের সাথে কি দেখেন, সেটা আপনার কাছে কতটুকু গুরুত্ব পায়। এরকম ভাবে ফাংশন ওয়ার্ড গুলো হচ্ছে গ্লুর মতো, এটা আপনার র্যাপিং পেপারের মতো। র্যাপ করা হয়েছে সুন্দর করে, কিন্তু আপনি র্যাপটা ছিঁড়ে ফেলে দেন আর ভিতরে যে গিফটটা সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। তো এরকম ফাংশন ওয়ার্ডের মানে নসিবও এরকম, সে স্কুইজ হবে, সে খুব বেশি স্ট্রেস পাবে না, ইম্পর্টেন্সও পাবে না, কিন্তু সে থাকবে। সে কি করে, সে গ্রামার গুলোকে সেন্টেন্সের মধ্যে ঠিকঠাক করে রাখে, বাইন্ডিংটাকে ঠিক করে রাখে। নাহলে আপনি যদি এইভাবে খোলা একটা খাঁচার মধ্যে কোনো ফল পাঠান অনেক দূর থেকে, তাহলে সেগুলোকে যেভাবে এলোমেলো হয়ে পড়বে, ওই দড়িটা বাঁধনটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ফাংশন ওয়ার্ড গুলো, গ্রামার যে গ্লু, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আপনার গ্রামার ভুল হবে, এগুলো শুধু গ্রামারটাকেই ঠিক রাখবে। So these words only exist to make the sentence grammatically correct. Articles, prepositions, pronoun, conjunctions, auxiliary verbs, এগুলো। হ্যাঁ, so rule কি এটার ক্ষেত্রে? These are unstressed, এগুলো reduced হবে। Therefore these words must be squeezed, spoken soft, আলতো করে বলা, দ্রুত বলে যাওয়া, দ্রুত মানে জোরে না, দ্রুত বলে যাওয়া, অ্যান্ড লোয়ার ইন পিচ, মানে ওটা শোনাই যাবে না। দেখবেন নেটিভদের এইগুলো সাউন্ডগুলো মনে হয় সে বলেই না, এমন ভাবে। কোনগুলো সেগুলো? সেগুলো আর্টিকেলগুলো, সেগুলো প্রিপোজিশনসগুলো, প্রোনাউন্স, কনজাংশনস, অক্সিলারি ভার্ব। আবার নেগেটিভটা না, কিন্তু নেগেটিভ যে ইয়াটা সেটা কিন্তু আবার স্ট্রেস হবে। ডু নট, ডোন্ট, আই কান্ট, এইভাবে ওইখানে কিন্তু স্ট্রেস হবে। ওকে, তাহলে বোঝা গেল দে আর সেড কুইকলি টু গেট টু দি নেক্সট কন্টেন্ট ওয়ার্ড, মানে কন্টেন্ট ওয়ার্ডে আসলে দরকার। অ্যান্ড স্পোকেন কোয়াইটলি, দে অফেন টার্ন ইনটু আ উইক আ, মানে আমরা যে শোয়া সাউন্ডটা যেভাবে দেই, অ্যাবাউট, বা সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে, অ্যাবাউট, এরকম ভাবে এই যেগুলো ফাংশন ওয়ার্ড ল্যাঙ্গুয়েজের, তাহলে ফাংশন ওয়ার্ডগুলো আবার মনে করিয়ে দেই, সেটা প্রিপোজিশনগুলো, আর্টিকেলগুলো, ডিটারমিনারগুলো, প্রোনাউনগুলো, কনজাংশনগুলো, অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড। এগুলোতে স্ট্রেস পড়বে না, আর কন্টেন্ট ওয়ার্ডে স্ট্রেস পড়বে।
ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। The one pick rule. Inside every single chunk, there is exactly one content word that is the most important and therefore receives the primary stress. This is the peak of the mountain. You rush up the mountain. জি, সামি ম্যাডাম বলেন। একটা বিষয় হলো যে স্যার যখন প্রিপোজিশনাল ফ্রেজ হবে এর আগে তো আমার হচ্ছে গ্যাপ দিতে হবে, আর এখন যখন প্রিপোজিশন আসলো তখন হচ্ছে কি আমার এটাকে স্ট্রেস দিব না, আনস্ট্রেস, এটার আগে গ্যাপ আনস্ট্রেস। দিব, এরকম দেখেন, কিছু না। না, আপনি কিন্তু মিলিয়ে ফেললেন। আমি বলছি পজ দেয়া, আর এখানে বলছি স্ট্রেস দেয়া। পজ হবে, স্যার কিন্তু এই শব্দগুলো যখন আমি পড়বো, মানে আমি মুখে উচ্চারণ করব, তখন এগুলো এমন ভাবে খুব সফটলি, খুব দ্রুত উচ্চারণ হবে। পজ হবে কখন? যখন প্রিপোজিশন ফ্রেজ আসবে তার আগে একটা পজ দিয়ে তারপরে এটা বলছেন। এটাকে আলতো করে বলা, খুব প্রমিনেন্টলি স্ট্রেস না দিয়ে বলা, এই বিষয়টা। সো কন্টেন্ট ওয়ার্ডগুলোতে স্ট্রেস পড়বে, লাউডার হবে, পিচটা হাই পিচে কথা বলবেন, হ্যাঁ, হাই পিচে কথা বলা, উঁচু টোনের কথা বলা। আর যখন এটা ফাংশন ওয়ার্ড হবে তখন সেটা আনস্ট্রেস হবে, লো পিচে হবে, স্কুইজ হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে পার্থক্য। ইয়েস স্যার, বুঝেছি। ওকে, যেটা বলছিলাম, ইনসাইড এভরি সিঙ্গেল চাঙ্ক দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান কন্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দেয়ারফর রিসিভস দ্য প্রাইমারি স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেসের প্রাইমারি স্ট্রেস কোনটা, মানে মূল জায়গাটা কথা বলছেন সেটা প্রাইমারি স্ট্রেস পড়বে। আরো যে সেন্টেন্স স্ট্রেস হবে না এমন না, প্রাইমারি স্ট্রেস। That is the peak of the mountain. You rush up the mountain using function words. Plant your flag loudly on the peak word and then pause. ধরেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট। কোথায় যাচ্ছে? তাহলে খেয়াল করেন এখানে কোথায় যাবে? মার্কেট, মার্কেট। সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট। এই যে এই মার্কেট, এই জায়গাটা আপনি জোর দিচ্ছেন, তখন কিন্তু এটা কন্টেন্ট ওয়ার্ড। কোথায় যাচ্ছে সেই বিষয়টা এখানে, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রেসের জায়গা। কে যাচ্ছে? সারা। তাহলে নাউন ওয়ার্ডটা মধ্যে যাবে, সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট। তাহলে টু অ্যান্ড দা, এই যে টু বলেছে, টু দ্য মার্কেট, আপনি টু দা এমন ভাবে বলা হচ্ছে, এটা ফাংশন ওয়ার্ড, এটা কিন্তু স্কুইজ হয়ে গেছে। সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট এমন ভাবে হলো যে টু দা একসাথে মিলে যাচ্ছে, টু দা এইরকম ভাবে চলে আসছে, কিন্তু মার্কেটটা স্ট্রেস হচ্ছে, এটা শাউটেড হচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। তাহলে বিষয়টা আপনি বলেন সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট, এইভাবে তো বলছি না, সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট, এইভাবে তো সেন্টেন্সটা ভালো শোনাচ্ছে না, তাই না? সারা ইজ গোয়িং টু দ্য মার্কেট, এরকম। হ্যাঁ, তো এটা মার্কেট, এই চিৎকার করে মার্কেট মার্কেট বলছি এই জন্য আপনাদের অ্যাটেনশনটা ড্র করার একটু বেশি, যতটা না দরকার তার চেয়েও বেশি দিচ্ছি, এই জন্য বোঝানোর জন্য যে আমরা মার্কেট যে শব্দটাকে প্রোনাউন্স করি, এই প্রোনাউন্সিয়েশনটা আমার কিন্তু ভুল। একটু ডিকশনারি চেক করে ফেলতে হবে, প্রত্যেকটা শব্দ ডিকশনারি চেক করবেন এবং শব্দগুলো কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা জানবেন। তো আমি প্রয়োজনের অতিরিক্ত কিন্তু স্ট্রেস দিয়ে আপনাকে এখানে বিষয়টা খেয়াল করানোর চেষ্টা করেছি, যেন আপনি এটা একটু আনইউজুয়াল লাগে এবং আপনি একটু খেয়াল করেন। এইটা শব্দ যে একটু চেক করে দেখার একটা মানসিকতা তৈরি হয়েছে, আসলে দেখি তো কিভাবে উচ্চারণ, স্যার কেমনে উচ্চারণ করবে, এটা তো এরকম না। এই কিউরিয়াসিটিতে যেন থাকে সবসময়, প্রত্যেকটা সাউন্ড আপনার, আই ওয়ান্ট ইউ টু চেক ফ্রম দ্য ডিকশনারি। বুঝতে পেরেছেন? লুক আপ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি। Okay, so this exercise physically connects the brain to the rhythm. Look at the sentence below. Keep your microphones muted. Now read the sentences. আপনারা মানে মিউট করেই রাখবেন, এরপরে আপনারা নিজেরা পড়েন। হ্যাঁ, আমি আপনাদের হেল্প করছি। You must physically clap before your hands loudly only to the bolded content word. যেখানে আমি বোল্ড করে রেখেছি এই জায়গায় জোরে বলবেন এবং ক্ল্যাপ করবেন। মানে আপনারা অডিও সবাই যদি অন করে দেন তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। অডিওটা মিউট করে যে লিখে রেখেছি যে আপনি মাইক্রোফোন এটা আপনি মিউট করে রাখেন এবং আপনি এখানে প্রত্যেকটা বোল্ডে এখানে আপনি জোরে করে কথা বলবেন। আই ওয়েন্ট এবং আপনি ক্ল্যাপ করবেন। হ্যাঁ, ক্ল্যাপ সাউন্ডটা ভালো আসবে না, আমি ক্ল্যাপ করছি না। সো আপনি এখানে ক্ল্যাপ করবেন এবং এভাবে বলবেন, আই ওয়েন্ট
to the store to buy some milk. ক্ল্যাপ করেন আর বলেন, এভাবে দেখেন, দেখবেন যে ভালো শোনাবে আপনার। তাহলে প্র্যাকটিস করার জন্য এটা এমন না যে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন তো এই অভ্যাসটা রয়ে গেছে যে আমি বলতে বলতে ক্ল্যাপ করে করে বলতেছি, এটা না কিন্তু। সো সেন্টেন্স, এরপরে সেন্টেন্স দেখেন, the weather in Dhaka is extremely hot today. ওকে, সো এই জায়গাটা এভাবে আপনারা বাকি সেন্টেন্স গুলো বলবেন, আমি বলছি না, এটা যখন আবার এটা রিপিট করবেন এগুলো এটাও রেকর্ড করবেন, হ্যাঁ, শুনবেন এবং ক্ল্যাপ করে করে, ক্ল্যাপ সহই রেকর্ড করতে পারেন, অসুবিধা কি, আমাদের তো প্রাইভেট গ্রুপে আমরা সেটা দেখতে পারি এবং আরেকজন বুঝতে পারে যে আসলে প্র্যাকটিসটা কি বা হোমওয়ার্কটা কি। ফাইন, এবার স্ট্রেসের যে ম্যাজিক, strategic stress allows you to quickly shift the meaning of your entire sentence. This shows high comprehension. Practice sentence. I didn't say he stole the money. ধরেন আমরা এই সেন্টেন্স একটা প্র্যাকটিস করব, হ্যাঁ, এই সেন্টেন্স I didn't say he stole the money. খেয়াল করেন যেখানে যেখানে এটাকে আমরা স্ট্রেসে নিয়ে যাব সেখানে সেখানে কেমন ভাবে সাউন্ড মিনিংটা বদলে যায়। When a native speaker says this, the stress word tells you the most crucial information. খেয়াল করেন এখানে যদি আমি প্রথম সেন্টেন্সটা দেখেন, বলেছে I didn't say he stole the money, এখানে স্ট্রেস দিয়েছে কোথায়, I, তার মানে আমি বলি নাই, অন্য কেউ বলছে, তাই না, নাদিয়া বলছে, আমি তো বলি নাই সে টাকা চুরি করছে, আমি বলি নাই। সো আমি যখন I এ স্ট্রেস দিচ্ছি সেন্টেন্সের মিনিংটা I ফোকাস হচ্ছে, যে I কি didn't, আমি বলি নাই যে ও চুরি করছে, হয়তো অন্য কেউ বলছে, আমাকে কি দোষ দিচ্ছ না। এরপরে সেন্টেন্স দেখেন, I didn't say he stole the money, মানে আমি তো বলি নাই, ঠিক আছে আমি ইশারা দিয়ে বুঝাই দিছি বা এটা, কিন্তু বলি নাই তো, সেইখানে সেইটাতে হচ্ছে স্ট্রেস দিচ্ছে। The focus is on the action. I implied it or I wrote it down. আমি হয়তো লিখে বলছি কিন্তু আমি বলি নাই, মুখে বলি নাই, I didn't speak it. এরপরে সেন্টেন্স দেখেন, I didn't say he stole the money. সে না, হয়তো আরেকজনের কথা বলছি, তুমি তাকে মনে করছো, তাহলে দেখেন সেন্টেন্সের স্ট্রেসে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একই সেন্টেন্স। এরপরে সেন্টেন্স দেখেন, I didn't say he stole the money. চুরি তো করে নাই, সে ধার নিছে, আমার কাছে ধার নিয়েছিল, আমি কি বলছি ও আমার টাকা নিয়ে গেছে, যেভাবে বলা হয়েছে না যে 15 কোটি টাকা নিয়ে গেল একজন সংসদ সদস্য, তাই তো। তো যাই হোক, এরপরে সেন্টেন্স দেখেন, I didn't say he stole the money, মানে টাকা চুরি করে নাই, অন্য কিছু চুরি করছে, হয়তো খাতা কলম চুরি করছে, জুয়েলারি চুরি করছে। তাহলে দেখেন একই সেন্টেন্স, স্ট্রেসের ইম্পর্টেন্টটা কত বেশি, আপনি কোথায় স্ট্রেস দিচ্ছেন, কন্টেন্ট ওয়ার্ড কোনটা, কোনটাকে হাইলাইট করতেছেন, দ্যাট উইল চেঞ্জ দ্য স্টোরি। ওকে, সো হাই ইন্টেন্সিটি রিডিং এক্সিকিউশনের ক্ষেত্রে ফোর্সিং স্টুডেন্টস টু অ্যাপ্লাই কন্টিনিউয়াস এয়ার ফ্লো, যেটা আপনার বলেছি আপনি এটা রেগুলার বেসিসে করতেই থাকবেন, এয়ার ফ্লোটা যেন বন্ধ না হয়। প্রথম ক্লাসে আমি বলেছিলাম আপনি যখনই কোনো কিছু বলতে চাইবেন বা পড়তে চাইবেন একদম মানে চিন্তা করবেন না এটা এর কি, শুধু বলে যাওয়াটা, এয়ার ফ্লোটা মানে আপনার যে লাংস থেকে বাতাসটা আসে রেগুলার বেসিসে মানে কথা বলতেই থাকে, থেমে যাবেন না, এটা হচ্ছে কন্টিনিউয়াস এয়ার ফ্লো। চাঙ্কিং বাউন্ডারিজ অ্যান্ড ওয়ার্ড স্ট্রেস সিমালটেনিয়াসলি, এটা চমৎকার, আপনার দেখবেন পড়ার এই স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে আপনি যদি এয়ার ফ্লো রেগুলার বলেন, মানে পজ না দেন, ফাম্বল না করেন, এসব না করেন, আপনি যদি চাঙ্ক করে ফেলেন বাউন্ডারি দিয়ে, এখানে পজ দিয়ে যদি আমরা এটাকে করে ফেলি, তারপরে আপনি স্ট্রেস দিয়ে যদি কথা বলেন, তাহলে দেখবেন আপনার পুরো মানে গেমটাই ডিফারেন্ট। সো ক্লাস 1 রুলের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, নেভার স্টপ দি এয়ার ফ্লো ওয়েন উই হিট আ স্ল্যাশ, এই স্ল্যাশে যখন আপনাকে দেয়া হচ্ছে আপনি তখন এখানে থামবেন। We do not drop our energy and go silent, মানে এই স্ল্যাশ মানে থামা, মানে চুপ হয়ে যাওয়া না, কিন্তু পজ দেয়া, আপনি মানে আপনার নিঃশ্বাসটা ধরে রেখে কন্টিনিউ করবেন, একটু মানে আপনার বলাটা পজ হবে, কিন্তু আপনি নিঃশ্বাস নিয়ে আবার ছেড়ে দিয়ে আবার নিঃশ্বাস নেওয়া এতটা সময় না কিন্তু, হ্যাঁ। We do not drop our energy and go silent, চুপ হয়ে যাবেন না। We pause with tension, keeping the breath ready in the lungs like a singer preparing for the next note. বুঝতে পেরেছেন?
সো এইখানে স্ল্যাশ মানে মানে থেমে নিঃশ্বাস নেয়া না, পানি সিপ দেয়া না, থেমে আপনি পরবর্তী এই বাতাসটাকে আটকে পরে সাউন্ডটা বলছেন, এভাবে এই বিষয়টা। এটা আবার ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড যে স্ল্যাশ দিলে আমি দম নিয়ে নিব, না। দেখেন এখানে আমরা এভাবে স্ল্যাশ দিয়ে বলেছি। এক্সারসাইজ 1 লেভেল 1 ডিসক্রিপটিভ প্রোফাইলের ক্ষেত্রে ইউ মাস্ট এক্সপ্লিসিটলি পজ অ্যাট দ্য স্ল্যাশেস অ্যান্ড লাউডলি স্ট্রেস দ্য বোল্ডেড ওয়ার্ডস। যেখানে বোল্ড বোল্ড করে দিয়েছি এগুলোকে লাউডলি বলবেন। ডোন্ট স্পিড আপ অ্যান্ড মাশ দ্য ওয়ার্ডস টুগেদার। হ্যাঁ, একসাথে মিলায় ফেলবেন না, আলাদা আলাদা রাখবেন। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ইমেন্স বিউটি। এই লাউড কথা বলবেন। It is known for its winding rivers, vibrant culture, and incredible hospitality. The people are warm and welcoming. এই যে বিষয়, যেখানে যেখানে বোর্ড দিয়েছি সেখানে আপনারা জোরে কথা বলবেন, লাউডলি স্ট্রেস দিয়ে বোল্ডেড ওয়ার্ডে কথা বলবেন। এটা এভাবে প্র্যাকটিস করবেন। মাই হোম টাউন ইজ এ প্লেস অফ ইনক্রেডিবল বিউটি। এই যে একই জিনিসের বলেছে, এখানে দুবার এসেছে। একটু ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, কমপ্লিটলি পিকড উইথ হ্যাপি পিপল। ওকে, আরেকভাবে একই সেন্টেন্স। ওকে, মাই হোম টাউন ইজ এ প্লেস অফ ইনক্রেডিবল বিউটি। It is known for its winding rivers, vibrant culture, and amazing food. During the holidays, the streets are completely packed with happy people. হ্যাপি তো আমি স্ট্রেস দিয়েছি, কিন্তু এখানে আমি বোল্ড করি নাই। আপনি যেখানে বোল্ড করা আছে এগুলোতে স্ট্রেস দিবেন। এটা একটা প্র্যাকটিস। এক্সারসাইজ 2 লেভেল 2 দ্য প্রফেশনাল ন্যারেটিভ। This tests your ability to maintain rhythm while telling a story. Ensure the narrative flow is maintained through continuous airflow between chunks. Yesterday morning, I woke up early and around 6 o'clock. The weather was perfect. It was not too hot. I went for a long walk by the lake. I saw many people exercising or just relaxing in the cool air. Yesterday morning, I had a crucial meeting, okay, with my supervisor. তাহলে এইভাবে আপনারা এগুলো রেকর্ড করবেন। অনেক রিসোর্স দিয়ে দিচ্ছি, আপনারা খুঁজেই পান না কি রেকর্ড করবেন। সো এগুলো রেকর্ড করে আপনারা। এক্সারসাইজ 3 লেভেল 3 bringing to critical thinking. This text contains highly complex vocabulary. The instinct will be to stutter and translate. যে ক্লাস 3 তে যে এররটা বলেছি যে বাংলায় চিন্তা করা। You must trust the chunks. These texts require very strict reduction of function words of are being while এভাবে আছে। Ensure you reduce this to maintain the rhythm. মানে এগুলোকে ছোট করে ফেলবেন, হ্যাঁ, বেশি স্ট্রেস দিয়ে কথা বলবেন না। This tests your ability to maintain rhythm under high cognitive load. এভাবে কথা বলবেন। এখানে ওয়ার্ডগুলো একটু বড় বড় ওয়ার্ড রেখেছি, হ্যাঁ, দুবার প্র্যাকটিস করবেন দুভাবে। The rapid development of artificial intelligence is fundamentally changing the modern workforce. Many professions are being automated, while entirely new roles are being created. Consequently, এই যে পজ দিচ্ছি সেখানে আবার পজ, আপনাকে যে স্ল্যাশগুলো আছে না, সেখানে আপনাকে পজ দিতে হবে। The rapid development of artificial intelligence, যেখানে আবার বোল্ড করেছি সেটা জোরে বলতে হবে, এখানে পজ দিবেন, is fundamentally changing the modern workforce. Many professions are being automated, while entirely new roles are being created. Consequently, educational institutions must adapt to prepare students for this shifting landscape. তো এইভাবে মানে পজের জায়গায় পজ দেয়া এবং বোল্ডের জায়গায় স্ট্রেস, একটু লাউড পিচে কথা বলেন। আপাতত এইটুকু প্র্যাকটিস করেন। ওকে, হ্যান্ডলিং ফেলিয়ার ডিউরিং চাঙ্কিং। যখন আপনি কখনো কথা বলতে গিয়ে যদি আপনি চাংটা মাঝখানে থেমে যান, হঠাৎ করে লস্ট হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন, তখন কি করবেন? What happens when you are in an interview, you finish a chunk and your mind suddenly goes completely blank?
কি করবেন? আর মনে পড়তেছে না, তখন কি করবেন? তখন বাংলায় আবার চলে যাবেন। বাংলায় চিন্তা করা শুরু করলে আপনি ফেল করে ফেললেন। এটা করা যাবে না কিন্তু। মানে এটাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করে। ব্ল্যাঙ্ক হয়ে গেলে কি করবে সেটারও ঔষধ আছে, কিন্তু বাংলায় চিন্তা করা যাবে না। বাংলা চিন্তা করলে আপনি ফেল। ইফ ইউ স্টে সাইলেন্ট ফর 10 সেকেন্ডস আপনি ফেল করে ফেল। ওকে, সো বাংলা চিন্তা করা যাবে না, অনেকক্ষণ চুপ হয়ে থাকা যাবে না, এগুলো করা যাবে না। সলিউশন কি? এখানে আপনার কিছু কিছু ব্রিজ চাঙ্ক আমরা রেডি করে রাখবো। দিস আর প্রি মেমোরাইজ, এগুলো আমাদের একেবারে থাকবেই, মুখের আগে ঠোঁটের আগে থাকবে, যে আমি যখন সময় লাগছে বা আমি চিন্তা করছি অথবা হারিয়ে ফেলেছি তখন আমি এই ওয়ার্ডগুলো ইউজ করবো। তাহলে মাঝখানে ব্যাপারটা আসবে না, কারণ আপনার সামনে যে আছে সে তো আপনাকে শুনতে যাচ্ছে। আপনি যখন পাচ্ছেন না তখন আপনি বলতে চান, তখন আপনি হাত দিয়ে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে দিয়ে আপনি ওইটাকে ফিল আপ করার চেষ্টা করেন। তো এটা করলে আপনাকে খুব লেস কনফিডেন্ট শোনায় এবং নার্ভাস দেখায়। আপনি কি করবেন? পারফেক্টলি রিদমিক ফ্রেজেস দ্যাট বাই ইউর ব্রেন 3 সেকেন্ড অফ টাইম ফাইন্ড দ্য নেক্সট আইডিয়া উইদাউট ব্রেকিং দি এয়ার ফ্লো। কি করবেন? যেমন এই যে ব্রিজগুলো আরও আছে, এগুলো আপনি বলতে পারেন ওয়েল, ওইটার সাথে এই করলেন আপনি না বলে ওয়েল অ্যাজ আই ওয়াজ সেইং, আপনি এটা বলেন ওই জায়গায়, যে জায়গায় করতে চাচ্ছেন বা আইডিয়া ব্ল্যাঙ্ক হয়ে গেছেন সেই জায়গায় এরকম ভাবে এই ফ্রেজগুলো আপনি ব্যবহার করেন। ইফ আই থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি, সো লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট, লেট মি রিফ্রেজ দ্যাট, মানে যে কথাটা বলছেন আবার ওইটাকে বলছেন না, মানে একই কথা যদি দুইবার রিপিট করেন তাহলে তো কেমন শোনায়। ওটাকে আপনি আরেকভাবে বলেন, টু বি পারফেক্টলি অনেস্ট উইথ ইউ, এভাবে আপনি কথা বলতে পারেন। সো দিস আর দ্য ফিলার। আপনি যে জায়গায় অফ হয়ে যাবেন, ব্ল্যাঙ্ক হয়ে যাবেন, কিছু কিছু রেডি রাখবেন। আমরা এটা প্রি মেমোরাইজ, এগুলো আমাদের থাকবে। এক্সাম্পল 1, ফেলিয়ার। দেখেন, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এরপরে চুপ হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে কি হলো? আপনি ভুলে গেছেন, মুখস্থ করে আসে এরকম একটা ইমপ্রেশন আসবে। তো এই জায়গায় আপনি কি করতে পারেন? I want to tell you about, well, actually, let me rephrase that. এইভাবে আপনি জায়গাটা ফিল আপ করলেন, চুপ না হয়ে গিয়ে, তাই না? এই বিষয়গুলো আপনার মিনিং চেঞ্জ করে না একটা বাক্যের, ফ্রেজগুলো, সেটা আপনার বলাটা এয়ার ফ্লোটাকে কন্টিনিউ করে এবং আপনাকে কানেক্ট রাখে। এমন কিছু বলবো না যেটা আবার মিনিং চেঞ্জ হয়ে যায়। ওকে, যেমন ধরেন এক্সাম্পল 2, we went to the village. এখন আপনি ব্রেইন আপনি পাচ্ছেন না খুঁজে আসলে কি বলবেন, তখন আপনি এটা ইউজ করেন। অ্যাকচুয়ালি লেট মি রিফ্রেজ দ্যাট, উই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডফাদার্স হাউস। মানে এই যে ভিলেজের জায়গায় এখন আবার এইভাবে বলতেছেন, আর এই সময় আপনার ব্রেইনকে আপনি সময় দিয়ে পারচেস করে নিচ্ছেন। ওকে, সো উই ওয়েন্ট টু ভিলেজ, ওইটাকে আবার আপনি এই যে বললেন অ্যাকচুয়ালি, ওকে, লেট মি রিফ্রেজ দ্যাট, উই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডফাদার্স হাউস অর গ্র্যান্ডাস হাউস, এভাবে বলেন। তাহলে বিষয়টা কিছুটা হয়ে যায়, ফাম্বলিং কিছুটা হলেও কম করার চেষ্টা, মানে ফাম্বলিং না করার চেষ্টা এবং সাইলেন্সটা যেন না আসে সেটার চেষ্টা আমাদের। এবার চলেন হোমওয়ার্ক, একদম লিখিতভাবে থাকছে, এভাবে জমবে। হ্যাঁ, দেখেন পাশে একটা আমি আপনাদের পুরো ক্যাবিনেট দিয়ে দিয়েছি হোমওয়ার্কে, যে যেন ক্যাবিনেট হয়ে যাবে আমাদের হোমওয়ার্ক করতে করতে এবং আমরা তৈরি হয়ে যাব। ফার্স্ট হোমওয়ার্ক, আপনি যেটা করবেন, প্রাইভেট ফেসবুক গ্রুপে টেক এনি ইংলিশ নিউজ আর্টিকেল টুডে, বা আপনি যে কোনো অনলাইনে নিতে পারেন, প্রিন্ট আউট করেন। টেক আ রেড পেন অ্যান্ড ম্যানুয়ালি ড্র আ স্ল্যাশ at every natural boundary using the 4 rules, যে 4টা রুল শিখিয়েছি, পাংচুয়েশন শিখিয়েছি, আপনার সেই কনজাংশন গুলো শিখিয়েছি, প্রিপোজিশন গুলো শিখিয়েছি, তাই না? যে 4টা রুল আমরা আলোচনা করেছি সেগুলো আগে আমরা স্ল্যাশ দিয়ে দিয়ে শিখেছি। তো এটাই করবেন যেটা আজকে শিখেছি। আন্ডারলাইন দ্য পিক কন্টেন্ট ওয়ার্ডস, ওই পিক কন্টেন্ট ওয়ার্ড আন্ডারলাইন বা গোল করেন, বোল্ড করার মতো। রিড ইট অ্যালাউড আনটিল দ্য রিদম বিকামস ইউর সেকেন্ড নেচার। হ্যাঁ, রিদমে কথা বলার প্র্যাকটিসটা আমরা করব। আরও আমরা শ্যাডোয়িং টেকনিকটা অ্যাপ্লাই করব এখানে। আরেকটা হোমওয়ার্ক, সেটা কি করবেন, এটার আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আপনার যে
ওভাররাইড করা নেটিভ ল্যাঙ্গুয়েজকে উপরে, রিদমের উপরে। আমরা যেভাবে নেটিভ ল্যাঙ্গুয়েজে বাংলায় কথা বলি সেটার উপরে আরেকটা রিদমকে এস্টাবলিশ করা, অ্যাডপ্ট দ্য ইংলিশ মেলোডিটা আমরা এটা এস্টাবলিশ করতে চাই। তাহলে আপনার জন্য ইনস্ট্রাকশন কি? প্রথমে আপনি কি করবেন? লিসেন টু দি অডিও ক্লিপ অন দ্য স্লাইড আফটার দ্য নেক্সট ওয়ান। এই স্লাইডের পরে আমার একটা অডিও ক্লিপ আছে। ইউ মাস্ট রিপিট, মানে শ্যাডো করবেন, দি অডিও ইমিডিয়েটলি, ট্রাইং টু মিমিক the exact stress, pitch, and emotion, following the instructions given on the next slide. Do not worry about the words, focus only on the sound wave. কিভাবে সাউন্ড ওয়েভটা যাচ্ছে সেই বিষয়টাতে ফোকাস করতে হবে আপনাকে। আচ্ছা, গাইডেন্স হচ্ছে এই যে স্ল্যাশ যেখানে থাকবে, this is where you pause and keep your airflow ready, মানে নিঃশ্বাস ছেড়ে দিবেন। The bold words, these are the content words. Your voice must be louder, your pitch higher, and your mouth wider. মুখটা বেশি ওপেন আপ হবে। আনবোল্ডেড ওয়ার্ডস যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফাংশন ওয়ার্ড, আগেই বলেছি, বাই দিস টাইম আপনারা শিখেও গেছেন, বুঝে গেছেন। এগুলোকে কি করবেন? স্কুইজ করবেন, স্কুইজ দেম কুইকলি। হ্যাঁ, তাড়াতাড়ি যাবেন এবং স্কুইজ করে যাবেন। আবার একেবারে না, মানে এগুলো বলবোই না এমন ভাব নিয়ে না, ওটা বলবেন কিন্তু স্কুইজ করে তাড়াতাড়ি করে যাবেন। তো এই যে জায়গায় আছে আমাদের আপনাদের এখানে ড্রিল, খেয়াল করবেন আমি কিভাবে সাজিয়েছি। একটা শব্দ দিয়েছি এখানে বুক, পরের শব্দে কাইন্ড, তারপরে শব্দে ক্যান, তারপরে শব্দে মিন, তারপরে শব্দে ফ্ল্যাট, প্লে, ট্রেন, রিং। এগুলোকে প্রথম বুক শব্দটাকে প্রথম সেন্টেন্সে আমি নাউন হিসেবে ব্যবহার করেছি, পরের যে সেন্টেন্স ওর পাশেই দেয়া আছে ওইখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছি। কাইন্ডকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি সেকেন্ডে, তার আগে ব্যবহার করেছি নাউন হিসেবে ক্যান, এভাবে। হ্যাঁ, তো আপনারা এখন এটার অডিওটা আগে শোনেন এবং আমি একটু আগে বলে দেই, তাহলে আর বুঝতেও সুবিধা হবে, শুনলে আপনার ভালো আসবে বোঝাপড়াটা। আই এম রিডিং আ গুড বুক। আই এম রিডিং, এখানে পজ দিবেন। আ গুড বুক, আ গুড বুক, এখানে এটা পুরোটাই বোল্ড, এটা আপনারা জোরে বলবেন। আই এম রিডিং আ গুড বুক। হ্যাঁ, রিডিং এর পরে পজ হবে। তাহলে খেয়াল করেন এখানে বুক কিন্তু নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। পরের সেন্টেন্স আমি কি বলছি? আই বুকড আ রুম অ্যাট আ হোটেল। বুকড, এখানে রুম বুকিং করছেন। এখানে বুক মানে হচ্ছে নাউন আর এখানে বুক মানে হচ্ছে ভার্ব, তাই না? একই ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায় এবং পজিশনও চেঞ্জ হয়ে যায়, খেয়াল করেন। তাহলে রুম, হোটেলে রুম বুক করছে, তাই না? তারপরে সেন্টেন্সটা দেখেন, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক? কাইন্ড অফ, এখানে মিউজিকটা হচ্ছে, এখানে কাইন্ডটা কি? হোয়াট কাইন্ড, এখানে নাউন, কোন ধরনের মিউজিক, হোয়াট কাইন্ড অফ মিউজিক। এরপরে সেন্টেন্স দেখেন, মাই মাদার্স, মাই মাদার্স মানে মাই মাদার ইজ ছিল, এখানে পজ দিয়েছে। মাই মাদার্স আ ভেরি কাইন্ড পার্সন, এই কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্সন হচ্ছে এখানে নাউন, তাই না? দেখেন পজিশন চেঞ্জ হয়ে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, না পরে অডিওটা প্লে করলে বুঝতেই পারবেন না। এরপরে ক্যান, ক্যান ইউ সুইম? সুইম, এখানে স্ট্রেস, এখানে কিন্তু পজ নাই, ক্যান ইউ সুইম। পরের সেন্টেন্সে দেখেন, আই উড লাইক আ ক্যান অফ কোক, এখানে ক্যানটা হচ্ছে নাউন আর এখানে ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, পরেরটা দেখেন, মিন, হোয়াট ডাজ দিস মিন? এটা বলতে কি বোঝায় বা এটা কি বোঝাচ্ছে? এরপরে সেন্টেন্স দেখেন, সাম পিপল আর ভেরি মিন, কিছু কিছু মানুষ আছে খুবই ছোট মানসিকতার, ছোট লোক। দে ডোন্ট লাইক স্পেন্ডিং দেয়ার মানি, হ্যাঁ, মানে কিছু কৃপণ আছে বা ছোট লোক আছে যারা নিজের টাকা কখনোই খরচ করতে চায় না। সাম পিপল আর ভেরি মিন। দেখেন আগেরটা কি ছিল? হোয়াট ডাজ দিস মিন? এখানে এটা মিন মানে হচ্ছে ভার্ব, এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ডাজ, আর এই মিন হচ্ছে মেইন ভার্ব, আর এখানে হচ্ছে ভেরি মিন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ছোট লোক বা একটু ছোট মানসিকতার মানুষ। এরপরে দেখেন ফ্ল্যাট, আই লিভ ইন এ ফ্ল্যাট, মানে আমি একটা ফ্ল্যাটে থাকি, এখানে ফ্ল্যাটটা হচ্ছে নাও, আর এখানে বলছে হল্যান্ড ইজ এ ফ্ল্যাট কান্ট্রি, এটা মানে সমতল ভূমি একটা, কান্ট্রিটা ফ্ল্যাট। এরপরে প্লে, ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল?
ডু ইউ ওয়ান্ট, পজ দিলেন, ডু ইউ ওয়ান্ট, পজ, টু প্লে ফুটবল। তাহলে এখানে প্লেটা হচ্ছে ভার্ব, মানে টু প্লে ইনফিনিটিভ ইউজ করেছি, তাই না? যদি ভার্ব দুবার আসে, দুটো ভার্ব পাশাপাশি বসে, পরেরটা তো নন ফাইনিট হয়। আচ্ছা গেল। এখানে বলছি উই স আ প্লে, পজ, অ্যাট দ্য থিয়েটার। তাহলে এইখানে প্লে মানে হচ্ছে নাটক, মঞ্চ নাটক, তাহলে এটা নাও। এরপরে দেখেন ট্রেন, দ্য ট্রেন ইজ কামিং, দ্য ট্রেন ইজ কামিং। এখানে ট্রেন ইজ কামিং না, ট্রেনস কামিং, এভাবে একসাথে কন্ট্রাক্টেড করে দিয়েছে, তাই না? সো পজ নাই এখানে। এরপরে এখানে ট্রেন হচ্ছে নাউন, আর এখানে বলছি অ্যাথলেটস, পজ, হ্যাভ টু ট্রেন, পজ, ভেরি হার্ড। তাহলে হ্যাভ টু ট্রেন এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হলো, তাহলে ট্রেন একবার নাউন, এখানে ভার্ব। এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স, দ্য ফোনস রিঙ্গিং, দ্য ফোনস রিঙ্গিং মানে এখানে ফোনটা বাজতেছে, এখানে রিং মানে হচ্ছে ভার্ব। আর পরের সেন্টেন্সে দেখেন নাউন, হোয়াট এ লাভলি রিং ইউ আর ওয়েরিং, কি সুন্দর রিং পরছো তুমি, হ্যাঁ, হয়তো ওয়েডিং রিং হতে পারে বা যে কোনো রিং। তাহলে এখানে রিংটা হচ্ছে নাউন। ওকে, এবার শুনে দেখেন এর নেটিভ কে শোনেন। তাহলে এই সেন্টেন্সটা আপনারা কি করবেন, শ্যাডো প্র্যাকটিস করবেন, ও বলবে আপনিও বলবেন, এখন না, প্র্যাকটিস করে রেকর্ড করে আপনারা পোস্ট করবেন। I'm reading a good book. I booked a room at a hotel. 2. What kind of music do you like? My mother's a very kind person. 3. Can you swim? I'd like a can of Coke. 4. What does this mean? Some people are very mean. They don't like spending their money. 5. I live in a flat. Holland is a flat country. 6. Do you want to play football? We saw a play at the theatre. 7. The train's coming. Athletes have to train very hard. 8. The phone's ringing. What a lovely ring you're wearing. ওকে, সো এই ছিল। এখন আপনার কাছে বলতে স্যার ডু ইউ ওয়ান্ট টু প্লে, এটা তো এখানে পজটা ওইভাবে বোঝা গেল না। আর আরেকটা মনে হতে পারে স্যার এত তো আপনি যেভাবে স্ট্রেস দিলেন, তো স্ট্রেস দেওয়ার বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আমরা যেহেতু প্র্যাকটিস করছি, নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, সেই বিষয়গুলোকে কোথায় স্ট্রেস হয় থিওরিটা বোঝার জন্য, সেই কোথায় আমরা স্ট্রেস দিব, নাউনে, অ্যাডজেক্টিভে, ভার্বে, অ্যাডভার্বে আমরা স্ট্রেস দিব, কোথায় কন্টেন্ট ওয়ার্ড যেগুলো, আর কোথায় ফাংশনাল ওয়ার্ড যেগুলো প্রিপোজিশন, আর্টিকেল, এগুলোতে আমরা আনস্ট্রেস রাখবো। সেগুলোরই বিভিন্ন রকম একটা পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে আপনাদেরকে এগুলো সাজানোর চেষ্টা করেছি যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ, নাউন ওয়ার্ডগুলোতে। সো যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়েছে আপনারা এভাবেই প্র্যাকটিস করেন। যখন এই বিষয়টাতে কম্পিটেন্স চলে আসবে দেখবেন আপনি নেটিভের মতো, বিশেষ করে আমরা যে লিসেনিং গ্রুমিং করি ওদের সাথে প্র্যাকটিস করতে করতে আপনার বলাটা খুব ন্যাচারাল হয়ে যাবে। এখন যে আপনার প্রবলেমটা হচ্ছে, যেটাকে আমরা ফিক্স করতে চাচ্ছি বা ট্রিক করতে চাচ্ছি, আপনি যখন ওর সাথে শ্যাডো করেন বা বলেন তখন আপনি অনেক পিছিয়ে পিছিয়ে যান। এই পিছিয়ে যাওয়ার যে কারণটা সেটা হচ্ছে আমরা যে চাংটা বুঝি না, বা কোনটা একসাথে বলবো কোনটা আলাদা বলবো, এই বিষয়টা ওরা যেমন একসাথে অনেকগুলোকে নিয়ে চাং করে আবার পজ দিয়ে আবার বলতে শুনতেও ভালো লাগে, আবার ওরা স্পিডেও বলতে পারে। তো এই চাঙ্ক বিষয়টাকে আমরা শিখবো একসাথে, গ্রুপ গ্রুপ করে বলাটা শিখবো। এই পজ দিয়ে দিয়ে স্ল্যাশ যেগুলো দিয়েছি পজ দিয়ে দিয়ে বলাটা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ইংলিশটা শুনতে ভালো লাগবে। এরপর আপনার রেকর্ডটা ভিডিওটা যখন আপনি শুনবেন দেখবেন আগে যে কোনো রেকর্ড বা ভিডিও থেকে আপনার ইংলিশ বলাটা বেটার হচ্ছে, 1. তখন আপনি মোটিভেটেড হবেন। ওকে, সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, and thank you very much. একটু রেগুলার হওয়ার চেষ্টা করেন, সকাল সকাল ওঠার চেষ্টা করেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।